হ্যালো এভরিওয়ান, আমি অরিত্র। আজকে আমরা আবার চলে এসেছি তিনিয়ারি কথা নতুন এপিসোড নিয়ে। তো আগে আমরা দর্শকদেরকে সরি বলতে চাই যে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল। আগে আমরা একটু রেগুলারলি আসছিলাম, তারপর আবার আমরা আমাদের পুরনো যেরকম হ্যাবিট সেই অনুযায়ী আমরা লেট করা শুরু করেছি। এবং যা আপনাদের গালাগাল দেওয়ার এই দুটো লোককে আপনারা দিতে পারেন, একটা সাদা গেঞ্জি একটা লাল গেঞ্জি। বিকজ মানে না না, যা হয়েছে, সাগর নীল নতুন চ্যানেল বেগুনি খুলেছে। গেঞ্জি। মেরুন গেঞ্জি, সরি, মেরুন গেঞ্জি। সাগর নীল এর নতুন চ্যানেল খুলেছে, ওর টাইম হয় না। আর রূপমের কিছু না কিছু ভাবে একটা বিয়ে বাড়ি বেরিয়েই যায়। তো সেই না জন্য আমি রূপম দা, না প্রথম আমি কথা কিছু হচ্ছে যে বলতে অরিত্রদারও যথেষ্ট সমস্যা ছিল, ঠিক আছে, তিনজনেরই না সমস্যা ছিল। খালি আমি খালি কিছু বলতে চাই। রূপম দার বিয়ে বাড়ি এত কি করে পড়ে সেটা তুমি আগে বলো আমাদেরকে। এত কি করে আমি বিয়ে কিছু বাড়ি বলতে পড়ে? চাই। আমি যেটা প্রথমেই বলবো দর্শককে সেটা হচ্ছে, আপনি দেখুন অরিত্র নিজেই রং নিয়ে শুরু করলো, সাদা লাল। আপনারা দেখুন অরিত্র কি পড়ে আছে। তারপরে আপনারাই ঠিক করুন যে আপনারা কি অরিত্রকে বিশ্বাস করবেন। আপনাদের যা অবস্থা চারিপাশে, তারপরে কি আপনারা অরিত্রকে বিশ্বাস করবেন? আমার এরপর গেঞ্জিটা আমি একদম চেঞ্জ করে আসছে। না, না, না না, বিয়ে বাড়ি চলো কি করে চলো। করবো আমি জানি না। আমার তবে হ্যাঁ, 2024-25টা ভালোই গেল, বিয়ে বাড়ির উপর দিয়ে কাটালাম, বাড়ির অনেক রেশন বেঁচে গেল। যাই হোক, আমরা তুমি একটা কথা বহুদিন বলো পর। রূপম, এই যে এত বিয়ে বাড়ি তুমি অ্যাটেন্ড করবে, তোমার বিয়েতে তো 2000 লোককে ইনভাইট করতে হবে। 2000! হ্যাঁ, আরে এটাই তো চিন্তায় বিয়ে করতে পারছি না, যে এত লোককে নিমন্ত্রণ করবো কি করে। তাই জন্য পিছাচ্ছি, যাতে অনেকটা দেরি হয়ে যায়, তাদের সাথে সম্পর্ক আমার না থাকে, তাহলে বলতে হবে না। মোটামুটি পাঁচ না দশ বছর পরে এই বিয়ে জানতে পারবে না তারা। না, অরিত্রদা রূপম দার নাচটা কি দেখলে তুমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা, আবার নেচেছে ভালো হয়েছে রূপম দা। কিন্তু, দারুণ রূপম দা, ওটা নেচেছে। ওটা আমাকে বলো এবার, তুমি স্টেপস গুলোকে কিভাবে আয়ত্ত করলে, সেখান থেকে আমরা শুরু করি আজকের আলোচনা। হ্যাঁ, আরে ওসব কোনো ব্যাপার না, আমার এমনি মানে মনে হলো একটু মানে বাওয়াল করছিলাম তো, ঠিক আছে রেকর্ড করে নি। তো ওই স্টেপটা ভালো লেগেছিল আমার, জয়দীপ করেছিল। আমি ট্রাই করলাম, যা যদি ভালো হয় ভালো হবে, খারাপ হলে খারাপ হবে, যাই হবে রেকর্ড করে ছেড়ে দেবো। আর ওটা বেশিক্ষণ ধরে প্র্যাকটিসের ব্যাপার নেই, আমার অত ধৈর্য নেই। আমি 2-3 বার ট্রাই করলাম না, মোটামুটি একটা জায়গায় এসছে, এটাই রেকর্ড করি, খিল্লি হলে খিল্লি হবে, যদি কেউ খারাপ বলে খারাপ বলবে, আমি ছেড়ে দিই, তো ছেড়ে দিলাম, ব্যাস। ওই অত ভেবে চিন্তে কিছু করার না। আচ্ছা, না দেখুন, জয়দীপের নাচটা কিন্তু দেখুন। মানুষ খুব সেলিব্রেট করছে, অ্যাকচুয়ালি পাবলিকের হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমি বলছি, আমি প্রথমে একটা রিল বানালাম নেচে, ঠিক আছে, কুলির গানের ওপর, ঠিক আছে, চিকুটি ভাইবস। সেটা বেশ ভালো পপুলার হয়েছিল, শেয়ার হয়েছিল প্রচুর। তারপরে লোকে ওখানে রূপমকে বলছিল যে তুমিও নাচো, তো রূপমও নেচে দিয়েছে জাদু গানটাতে। জাদু গানটা যেহেতু এখন পপুলার হচ্ছে, বাকি কে রইলো, মিস্টার সাগর নীল সেম। না না না, ঠিক আছে, আমি এবার নাচে সাগর মাঝে নীল নেই ভাই। আসবে। আমি নাচে আরে, টাচে নেই। সাগর নীলের শোনো, জন্য যেদিনকে perfect গান। যেদিনকে অজয় দেবগান নাচবে, আমি সেইদিনকে অজয় দেবগানের ডান্স স্টেপটা কপি তো করে দেবো। তুমি ওই অজয় দেবগনের সেই অ্যাকশন সেইটা জ্যাকসনের আমি স্টেপটা নাচবো। করে দাও না। অ্যাকশন জ্যাকসনের দেখবে একটা স্টেপ আছে এরকম হ্যাঁ, এরকম। ওই অজয় দেবগান রেড টু তে কি নাচবে না, রেড টু তে তো অজয় দেবগানের হুম। যেরকম ক্যারেক্টার নাচবে বলে আমার মনে হয় না। আসুক কোনো ছবি, যদি নাচে ওরকম ভাবে বিচ্ছিরি, মানে বিলা স্টেপ দিয়ে, আমি কপি করবো সেদিন। ধামাল সাগর নীলের ধামালে জন্য নাচবে। সাগর নীলের জন্য কি পারফেক্ট গান জানো, মানে যে গানটায় সাগর নীল নাচতে পারবে? বলো কোনটা। বাবা আমার কি বিয়ে হবে না। চলো চলো, আমরা চালু করি চলো। তো আজকে আমাদের টপিক হচ্ছে, সব থেকে প্রথমে আমরা জাট নিয়ে কথা বলি। জাট নিয়ে আমাদের কোনো ডিসকাশন হয়নি। তো জাট ছবিটা তোমাদের কেমন লেগেছে? রূপমকে দিয়ে শুরু করবো। দেখো, জাট আমি সিনেমা হলে যা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, আমি খুব এনজয় করেছি জাট, এবং আমার দুটো বন্ধুর সাথে গেছিলাম। তো আমরা জাটে সিটি হাততালি দিয়ে, যখন ওই সরি বলার প্রত্যেকটা সিন হচ্ছে যে मैं ইডলি খা রাহা থা, আমরা প্রচুর বাওয়াল করেছি, প্রচুর হেসেছি। মানে ওরকম বহুদিন পর একটা ছবিতে আমরা ওরকম ধরনের মজা করেছি। আর সিনেমা হলে যে প্রচুর লোক ছিল এমন নয়, কিন্তু যতজন লোক ছিল তারা প্রচুর চিয়ার আপ করেছে। আর আমরা তো কখনো এমন হয়নি যে সানি দেওয়ালের ছবি, মানে যেই টাইমটা আমরা হলে যাওয়া শুরু করেছি, 12, 13, 14, 15, 16, মানে একটু আগে থেকেও হবে হয়তো, কিন্তু সেই টাইমে তো সানি দেওয়ালের ছবি এরকম ভাবে আসেনি, বা আমরা না। দেখিনি। কিন্তু আমরা তো টিভিতে সানি দেওয়ালের অ্যাকশন ফিল্মই দেখেছি প্রচুর পরিমাণে। তো হুম। আমাদের কাছে সেটা একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল, যে আমি মস্তি পেয়েছি। আর যে ট্রেলার দেখে আমার যে এক্সপেকটেশনটা ছিল, আমার মনে হয় ছবিটা দেখে ছবিটা সেটা ফুলফিল করে দিয়েছে। হ্যাঁ, ছবিটার আমার সেকেন্ড হাফটা নিয়ে অনেক সমস্যা আছে। ফার্স্ট হাফটা ছবিটার খুবই এঙ্গেজিং এবং এন্টারটেনিং। ওই একটা সরির জন্য যেরকম ভাবে চেনটা তৈরি হচ্ছে, এবং রানাতুঙ্গার যে ব্যাক স্টোরিটা, সেটা না জানা কিন্তু মাঝে মাঝে যেরকম ভাবে আসছে, যে এতটা ব্রুটালও, আমার ওটা খুব মজা লাগছিল। এবার সেকেন্ড হাফে যখন বিষয়টা পুরো রিভিল করা শুরু হলো,
এবং এই মেয়েগুলোর যে গল্পটা সেটা যেরকম ভাবে আসলো সেটা আস্তে আস্তে মানে আমার একটু ফিকে হওয়া মনে হচ্ছিল। এবং যখন মানে যে ওর যে ব্যাক স্টোরিটা সেটা যেভাবে আসলো সেটা খুব একটা নতুনত্ব কিছু না, আমরা কিন্তু ওটা আশা করেই ছিলাম যে এরকম কিছুই হবে। ছবিটা দেখার সময় আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে পরপর দুটো ব্যাক স্টোরি মারে, যে একটা টুইস্ট সানি দেওয়ালের ক্যারেক্টারটাকে, আর একটা টুইস্ট রানা তুঙ্গা। তো যখন সানি দেওয়ালেরটা এই লেভেলে যাচ্ছে আর রানা তুঙ্গা সারা ছবিতে একরকম কালো ড্রেস ট্রেস পরে রয়েছে, ওর একটা রিভেঞ্জ নেওয়ার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ওর ভাই ওর পরিবারের সাথে যেরকম হলো, সেখান থেকে হঠাৎ করে চলে গেল ওরকম একটা ডক এরিয়ায়, ও একদম ইউনিফর্ম পরে আসছে। ওর ব্যাক স্টোরি আমরা শুনে নিয়েছি, মানে ওর কাছে আর রিভেঞ্জ ওর ভাইয়ের চলে যাওয়া ম্যাটারই করলো না। ওখান থেকে ছবিটা আমার খুব সমস্যা মনে হয়। তারপরে যেরকম সানি দেওয়ালকে প্রচুর পাওয়ারফুল করে দিল এবং রানা তুঙ্গার ক্যারেক্টারটাকে এত বিল্ড আপ দিয়ে জাস্ট শেষ করে ফেললো। তো ওই জায়গাগুলো আমার ভালো লাগেনি, বাট ওভারঅল চার্টের মধ্যে যে অ্যাকশন আছে, সানি দেওয়ালকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে, রণদীপ হুড্ডাকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে, অ্যাকশন সেট পিস গুলো যেরকম দেখতে লেগেছে, ভালো। আমি মস্তি পেয়ে ছবিটা দেখে, আমি এনজয় করেছি। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, লোকে কপি বলুক যাই বলুক ভাই, ওটা হাই দিতে পেরেছে। না অ্যাকচুয়ালি দেখো, তাহলে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি পাবলিকের সঙ্গে মানে হলে গিয়ে যখন আমি ছবি দেখতে গেছি তখন কথা বলেছি, এবং তারপর আমি যখন কিলবিল দেখতে গেছি তখন আমি কথা বলেছি, পুরাতনের সময় কথা বলেছি, কারণ জাটের শো ভাঙছিল সেই সময় আমি ঢুকছি আর কি। সেখানে অনেকজন মানে আর কি আমাদের তিনজনেরই দর্শক আর কি, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। তো আমি যেটা বুঝলাম যে যদি দুটো তিনটে মাস মুভমেন্ট প্রপার ওয়ার্ক করে যায় না এই ধরনের ছবিতে, তাহলে সেই ছবিকে মানুষ হল থেকে বেরিয়ে বলবে যে হ্যাঁ ভাই পয়সা উসুল একটা ছবি দেখেছি। এই ধরনের ছবিটা না আর কিছু মানে আর বেশি মানে যেটা ঠিক হচ্ছে না ওটা ভুল হচ্ছে এসব মানুষ দেখতে যায় না। আহ, মানুষের জন্য এটা অবশ্যই একটা খুব ভালো মাস এন্টারটেনার হয়েছে, কিন্তু এবার আমাদের কাজ তো একটু ডিফারেন্ট, আমাদের কাজ তো সেটার মধ্যে সীমাবদ্ধ থেকে যায় না যে আমরা আমাদের ফিলিং বলবো শুধুমাত্র। ফার্স্ট হাফ আমি প্রচন্ড বেশি এনজয় করেছি, কিন্তু সেকেন্ড হাফে রূপম দা যে সমস্যাগুলো বললো সেগুলো তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে ছবিটা না অনেক মানে আমার মনে হয় যে অ্যাকশন আর গল্প এই দুটোর মধ্যে একটা প্রপার ব্যালেন্স থাকা দরকার। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে অ্যাকশনটা ছবিতে একটু বেশি হয়ে গেছে, বেশি পরিমাণে হয়ে গেছে, যেটা একটা সময়ের পরে আমার মনে হচ্ছে যে ভাই শুধুমাত্র ছবিতে অ্যাকশনই চলছে। যে প্রবলেমটাতে বারে মিয়া ছোটে মিয়া ভোগে ছবিটা, যার যত এগোয় সেকেন্ড হাফে শেষ ভাগটায় গিয়ে আমার মনে হয় যে সেই সমস্যাটাতে কোথাও একটা জাটও ভোগে। এবং তার সঙ্গে সঙ্গে রূপম দা যে সমস্যাগুলো বললো সেগুলো ছাড়াও বিনীত বিনীত কুমারের সঙ্গে যে ক্যারেক্টারটা, ওর ভাইয়ের ক্যারেক্টার রণদীপ হুড্ডা, তার সঙ্গে সমলু। রণদীপ হুড্ডার ক্যারেক্টারটা আর একটু বিল্ড আপ দরকার ছিল আমার মনে হয়, কারণ ভাইয়ের জন্য এত কিছু যদি বিল্ড আপটা দেওয়া হতো, দেখবে একটা মোমেন্ট রয়েছে যেখানে একটা ছোট্ট করে ব্যাক স্টোরি আসে যে ভাইয়ের সঙ্গে কি হয়েছিল, সেটার জন্য রণদীপ হুড্ডা কি করেছিল, এবং সেখানে এস্টাবলিশ করবার চেষ্টা হচ্ছে যে তাহলে এবারে ও কি করবে, যদি ভাইয়ের সঙ্গে সানি দেওয়াল এরকম করে দেখে তাহলে এবারে ও কি করবে, এরকম একটা মোমেন্ট তৈরি করে। সেই মোমেন্টটা অতটা ওয়ার্ক করছে না, তার কারণ হচ্ছে মানে ভাইয়ের সঙ্গে বন্ডিংটাকে এক্সপ্লোর করা হয়নি। আমার মনে হচ্ছে, আমি রিভিউতে বলছিলাম যে পরিন্দর সিনেমা দেখবে দুই ভাইয়ের সম্পর্কটাকে ছোটবেলার কিছু দৃশ্য দেখানো হয়, এবং সেটাকে মানে অনিল কাপুর আর জ্যাকি শ্রফের যে ক্যারেক্টার গুলো সেটাকে বিল্ড আপ দিয়ে তারপর যখন আসছে যে অনিল কাপুরের উপর নানা পাটেকরের রাগ হচ্ছে, তখন আমরা ফিল করতে পারছি যে আচ্ছা এবার কিন্তু জ্যাকি শ্রফ থেমে থাকবে না, এবার কিন্তু চুপ থাকবে না, আর ভাইকে কেন্দ্র করে ধ্যান জ্ঞান। তো সেরকম ধরনের কিছু দরকার ছিল ছবিটাতে আমার মনে হয়েছে। এবং ক্লাইম্যাক্সে গিয়ে যেভাবে রণদীপ হুড্ডার ক্যারেক্টারকে মানে আর কি ফিনিশ করা হলো সানি দেওয়ালের দ্বারা, সেটা আমার মনে হচ্ছে যে আরেকটু সেটাকে প্রপারলি দেখাতে হতো, মানে যেভাবে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়েছিল ফিনিশিং টাচটা সেভাবে হলো না আর কি। আলটিমেট আলটিমেট যে ক্লাইম্যাক্সটা সেটা অতটা আমার জন্য ওয়ার্ক করে না, এই প্রবলেমস গুলোই রয়েছে ছবিটার মধ্যে। অ্যাকচুয়ালি ছবিটা সেকেন্ড হাফের এই যে তোমরা ক্রিটিসিজম গুলো করছো, এগুলোই অ্যাকচুয়ালি সবাইকারই ক্রিটিসিজম এটা নিয়েই রয়েছে। ফার্স্ট হাফটা ওয়াজ লাইক আ ওয়েস্টার্ন ফিল্ম। তুমি যদি আকিরা কুরোসাওয়ার ইয়োজিম্বো দেখো বা ফিস্টফুল অফ ডলার্স দেখো, ও সার্জিও লিওনের ওই ওই ফরম্যাটের আর কি, যে একটা লোক ওরকম চলে এসছে একটা গ্রাম, সেখানে ওরকম ভাবে অত্যাচার হচ্ছে লোকেদের উপর, সেই লোকটা পৌঁছাচ্ছে। এবং তো ফার্স্ট হাফটা যেহেতু ওয়েস্টার্নের মতো দেখতে মজা লাগছিল এবং কমেডি ইত্যাদি সবকিছু ছিল এবং একটা হায়ারার্কির মধ্যে যাচ্ছে। সেকেন্ড হাফে কি ওরা গল্পের এক্সপান্সটাকে বাড়াতে গেছে, ওই জন্য ধরিয়াম টোরিয়াম বিদেশে এখানে মিটিং হচ্ছে এই হচ্ছে ওইগুলো করতে গিয়ে জিনিসটাকে ঘেঁটে ফেলেছে আর খুব জেনেরিক হয়ে গেছে। আর অ্যাকশন ক্লাইম্যাক্সের অ্যাকশনটা অতটা ভালো না, বাট সেকেন্ড হাফে কিন্তু থানার অ্যাকশন সিকোয়েন্সটা বেশ ভালো। সেকেন্ড হাফে থানার মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সটা হয় সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওখানে ইমোশন বলো বা যেভাবে বিল্ড আপ দিয়েছে ওই জায়গাটা আমার জন্য জমেছে সেকেন্ড হাফে। আর সেকেন্ড হাফে ডেফিনেটলি প্রবলেমস গুলো আছে, তবে আমি কিছু কিছু ছোট জিনিস, যেরকম ওরা ধরো তেলেগু ডিরেক্টর মানে একটা মাইথোলজিক্যাল যে ব্যাপারটা থাকে, তো সেটাকে যেভাবে ওরা নিয়ে এসছে যে ও রাম ও রাবণ, ঠিক আছে। তারপরে তুমি যদি আরেকটা জিনিস নোটিস করো যে রানা তুঙ্গা যেহেতু লঙ্কা থেকে এসছে, নিজের সাথে সোনা নিয়ে এসছে,
মাটির মধ্যে থেকেই সোনা পাচ্ছে, সোনার লঙ্কা বলা হতো রাবণের, তো সেইটা একটা রেফারেন্স রেখেছে। এবং আবার তুমি দেখাচ্ছে যে সানি দেওলের ক্যারেক্টারটা নিজেকে দেখবে বলছে যে আমি কিষান, আমি আগে লোককে খাওয়াই তারপর নিজে খাই। দেখবে ছবিটা অ্যাকচুয়ালি এই যে জয় জওয়ান জয় কিষান যে একটা স্লোগান ছিল না, তো সেই স্লোগানটাকে কোথাও গিয়ে প্রমোট করছে যে ও কিষান প্লাস জওয়ান। দেখবে এই জিনিসটা নোটিস করবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে রানাতুঙ্গা সারাক্ষণ মাটি থেকে কিছু না কিছু এক্সট্রাক্ট করবার চেষ্টা করছে, সোনা বলো, পরে থোরিয়াম বলো। আর সানি দেওল মাটিকে বাঁচাবার চেষ্টা করছে, ও নিজেকে চাষি বলছে, তুমি দেখো। আর মাটিটা কিন্তু খুব রেকারিং থিম, কারণ দেখবে একটা মেয়ে থাকে যে পাগল হয়ে যায়, যাকে স্ট্রিপ করে দিয়েছিল নেকেড ভাবে, সেও দেখবে মাটি খাচ্ছে। সো অ্যাকচুয়ালি রানাতুঙ্গাকে অ্যাকচুয়ালি মারা উচিত ছিল, এরকম মাটির মধ্যে পুঁতে ফুতে দেওয়া উচিত ছিল, তাহলে আর্টটা কমপ্লিট হতো। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু, এই যে মাইথোলজিক্যাল ব্যাপারগুলো যেগুলো তেলেগু ছবিতে থাকে, সেগুলো আমার ভালোই লেগেছে। আর ওই যেটা সানি দেওলের টুইস্টটা তো বোঝা যাচ্ছিল আগে থেকে। আর রানাতুঙ্গারটাও না আমার কোথাও গিয়ে মনে হচ্ছে জাস্টিফাইড, বুঝলো তো রূপম, আমি কেন বলছি। দেখবে যখন সিনেমাটা শুরু হয়, আমরা কি দেখতে পাই, যে শ্রীলঙ্কার একটা জঙ্গলের মধ্যে শ্রীলঙ্কান আর্মি কুলিদেরকে নিয়ে গিয়ে বলছে খুঁড়ে বার কর, সোনা টাকা পয়সা যা আছে জাফনা টাইগারের, ওরা খুঁড়ে বার করছে। এবার সেখানে দেখবো হঠাৎ করে রণদীপুরা মারতে শুরু করে, সোনাটা পাওয়ার পরে এদেরকে মারতে শুরু করে, রণদীপুরা আর ওর দুই ভাই। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওরা দেখবে যেভাবে মারছিল, নর্মাল কুলিদের পক্ষে কি আর্মিদেরকে ওইভাবে মারা উচিত? তখন যখন আমি দেখছিলাম আমার মাথায় কোয়েশ্চেনটা আসছিল, যে এদেরকে দেখাচ্ছে নর্মাল কুলি খামার, অথচ তিনজন মিলে একটা এত বড় আর্মিকে মারছে, গুলি চালাচ্ছে, ওইভাবে এত কমব্যাট স্কিল কিভাবে? তো যখন ওটা টুইস্টটা এসছে যে রণদীপুরা অ্যাকচুয়ালিতে কে, তখন আমার মনে হচ্ছে ওটা জাস্টিফাইড ফার্স্ট সিনটার সাথে, যে না হলেও ফার্স্ট সিন এটা পারতো না। না, আমি ওটা বলছি না যে ওই টুইস্টটা কেন এসছে, আমি বলছি যে পরপর দুটো টুইস্ট এসছে। যেখানে সানি দেওয়ালের টুইস্ট হলো, যেখানে হিরোকে এবার পাওয়ারফুল দেখানো হচ্ছে, ওর ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে এবার বোঝানো হচ্ছে কারণটা কি। আমার মনে হয় সেখানে রণদীপ টুইস্ট দেওয়ার দরকার ছিল না, হয় আগে, আর পরে দেওয়ার তো জায়গায় ছিল না, অনেক আগে দিতে পারতো। কারণ হচ্ছে যেই জায়গাটায় টুইস্টটা এসে ওই ক্যারেক্টারটা পুরোপুরি বদল করছে, নিজের আর্ক, নিজের ক্যারেক্টার, কস্টিউম সব চেঞ্জ করে আসছে। এবার ওর এই যে বিল্ড আপটা সাগরনীল বললো যে ওর ভাইয়ের জন্য কি করবে, আমরা তো ভেবেছিলাম সানি দেওয়ালের ক্যারেক্টারটা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, তো এবার তাহলে কি হবে, দুজনের মধ্যে ফেস অফ হবে, এবার তাহলে পুরো জায়গা জ্বালিয়ে দেবে। কিন্তু চরিত্রটা কি করলো, চরিত্রটা যেন ওখান থেকে এসকেপ প্ল্যান করছে। তো চরিত্রটার যে রিভেঞ্জ যে অ্যাঙ্গেলটা আমরা সারা ছবি তোকে ব্ল্যাকে দেখলাম, যেভাবে দেখে ওকে একটা মনে হচ্ছে রাবণের মতো লাগছে, সেখান থেকে পুরো গল্পটাই যেন আরেকটা চেঞ্জ করে নিল। ওই ক্যারেক্টারের যে বিল্ড আপটা, তাহলে বিল্ড আপটার কোনো দরকারই পড়ে না, ওই চরিত্রটা তো ভালো হয়নি। না, আরেকটা জিনিস দেখো, যেটা আমার মনে হয় যে টুইস্ট টুইস্ট আনা কোথায় হচ্ছে ছবিতে, সেটাও ম্যাটার করে। মানে টুইস্ট যেখানে এলো রণদীপুটার ক্যারেক্টারটা, টুইস্ট আসার পরে কি হবে, মানে প্লটে যে সার্কামস্টান্সেস গুলো চেঞ্জ হয়ে গেল, সেই চেঞ্জ গুলো আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে ছবিতে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে যে অ্যান্টিসিপেশনটা, যে এবার কি হবে, এবার তো এই রিভিলটা হলো, এর পরবর্তীতে কি, তো সেই অ্যান্টিসিপেশনটাই, মানে টুইস্টটা আনা হলো ঠিক আছে, তারপর ছবিটা সেই টুইস্টটাকে নিয়ে খুব বেশি যে ডিল করে বা সেটার জন্য যে সার্কামস্টান্সেস খুব চেঞ্জ হয়ে যাচ্ছে তা নয় কিন্তু। তারপর কিন্তু গল্প নিজের খাতেই এগোয়, যে একটা স্ক্রিন প্লেতে টুইস্ট রাখতে হবে যেন সেই জন্যই রেখে দেওয়া। তো এটাকে আমি খুব ভালো টুইস্ট হিসেবে অ্যাকচুয়ালি মানে কনসিডার করবো না। এবার হ্যাঁ, বলতে পারো একটা কাইন্ড অফ রিভিল আর কি, তবে আমার মনে হয় না যে মানে খুব খুব বড় ধরনের কোনো টুইস্ট বা খুব শকিং কোনো টুইস্ট আমার মনে হয়নি, ইম্প্যাক্টফুল নয় একেবারে। আর বলছি, এটার পার্ট 2 অ্যানাউন্স হয়ে গেছে, জাট 2 অ্যানাউন্স হয়েছে, এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন? আমি তো একটা ভিডিও বানিয়েছিলাম যে মেকারসদের কি স্ট্র্যাটেজি। প্রিকুয়াল হবে না সিকুয়াল হবে সেটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি, কারণ প্রিকুয়েল টাইপেরই হবে, মানে ডিরেক্টর ইন্টারভিউতে বলেছে যেটা প্রিকুয়েল টাইপেরই হবে, যেখানে সানি দেওলের ব্যাক স্টোরিটা, তার দিকটা, সেগুলো দেখতে পাবো আর কি আমরা। আমি বেশি ইন্টারেস্টেড প্রিকুয়ালই অ্যাকচুয়ালি, মানে এই ক্যারেক্টারটার মানে অরিজিনটা কি দেখতে পেলে আমার মনে হয় সেটা পাবলিক আরো অনেক বেশি এনজয় করবে আর কি, কারণ আমি সেটা অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিলাম। কারণ আমার দেখো একটা যেটা সবাই অনুমান করেছিল যে সানি দেওলের ক্যারেক্টারটা, তার একটা কোনো ব্যক্তিগত কানেকশন থাকবে এই গ্রামটার সঙ্গে, হয়তো দেখাবে যে আমি আমি ফার্স্ট হাফও যখন চলছে আমি মনে করছি যে কোনো একটা টুইস্ট আসবে যেখানে জানা যাবে যে ও কোইন্সিডেন্টাল নয় ব্যাপারটা, যেখানে এসে পড়েছে এরকম ব্যাপারটা নয়, কিন্তু সেটা হয়নি ছবিতে। একটা তুমি যেটা বললে ইয়োজিম্বোর কথা, মানে একদমই মানে ইয়োজিম্বোর যে টেমপ্লেটটা সেটাকে ফলো করে জাট, বিশেষ করে ফার্স্ট হাফটাতে। যদিও সরি বল সব সরি বিষয় ইয়োজিম্বোতে ছিল না, কিন্তু এবং সেখানে ইয়োজিম্বোতে অ্যাকচুয়ালি কি মানে ওই ক্যারেক্টারটা মানে দুটো দলই আর কি শিফট করতে থাকে, মানে একবার এর হয়ে হচ্ছে সুবিধা বুঝে ওর কোনো পার্টিকুলার মোটো নেই আর কি, সেরকম ভাবে গল্পটা শুরু হয়। ওই ট্রোপটা দেখবে আমাদের সালমান খানের ওয়ান্টেডেও আছে, একবার এদের হয়ে লড়ছে, একবার ওদের হয়ে লড়ছে, নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে।
হ্যাঁ, তো আমার আমার মনে হয় যে ওই সানি দেওয়ালের যদি ব্যাক স্টোরিটা আসে, সেটা সেটা দেখবার জন্য আমি অনেক বেশি উৎসুক থাকবো, কারণ সেকেন্ড পার্টে আবার কোনো একটা গ্রামে অত্যাচার হচ্ছে, আবার সেখানে সানি দেওয়াল যাচ্ছে, জিনিসটা অনেক বেশি টেমপ্লেট ওরিয়েন্টেড হয়ে যাবে, তখন কতটা মজা পাবো কি পাবো না জানি না। এবার যদি ফার্স্ট মানে যদি প্রিকুয়াল করা হয় তাহলে কি মানে ওই আর্মি লাইফটা সানি দেওয়ালের দেখানো হয়। এবার আর্মি ছবি সানি দেওয়াল অলরেডি অনেকগুলো করেছে, বর্ডার আসছে, এবার সেটা কি হয় সেটাও একটা দেখবার মতন ব্যাপার হবে, কারণ একই ধরনের যেন না হয়ে যায়, সেটাও সেটাও ভাববার জায়গা। দেখা যাক কি করে এটা। রূপম, তোমার কি হুম মনে হয় জাট টু? দেখো জাট, জাট টু এর যে অ্যানাউন্সমেন্টটা, জাট যখন, জাটের যে শেষ পোর্শনটা ওখানে এরকম ভাবে এন্ড করা যে যখনই কিছু হবে আমি কিন্তু আবার ফিরবো, এরকম একটা সংলাপে শেষ করা হয়েছে। ওই ক্যারেক্টারটা মানে যে এরপরে যে ওর একটা স্পিন অফ আসতে পারে বা ওই ক্যারেক্টারটার গল্প আসতে পারে এটা বোঝানোই হয়েছিল ওখানে। আমার যেটা সব থেকে ভালো লেগেছে ছবিটাকে বাদ বাকি তেলেগু ছবি স্টাইলে শেষে একটা হুক দেওয়া হয়নি বা এমন কিছু জোর করে করা হয়নি, যে পার্ট টুটা তারা ওখানেই অ্যানাউন্স করে দিচ্ছে। আর রিসেন্ট টাইমসে আমার এটা খুব বিরক্ত লাগছে, জোর করে করে গল্প টেনে নিয়ে যাওয়া পার্ট টুতে, খুব বড় কিছু যেন হবে পার্ট টুতে, এই জিনিসটা করেনি জাটে, খুব ভালো করেছে। এটা যে একটা বিজনেস, পুরোপুরি বিজনেসের দিক থেকেই করা, এই অ্যানাউন্সমেন্টটা এই সময় বোঝা যাচ্ছে। কারণ আমি আগের দিনও বলছিলাম যে ছবিটার না বক্স অফিসে যে রেজাল্টটা সেটা না খুব ভালো না একদম খারাপ, এবং সেটা না এমন গ্রো এনেছে যেটা দেখে বোঝা যায় ছবিটা না অডিয়েন্স যে সার্কিটে দেখছে সেটা একটা বেল্টেই দেখছে, মানে সেটা শুধুমাত্র তোমার সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড জায়গাতেই দেখছে। সেটা কিন্তু কখনোই একটা আরবান সার্কিটে ছবিটা চলার কথাও না, চলছেও না। ঠিক আছে, আর অসুবিধাও তুমি নেই তাতে দেখো, কোনো। আর কেসারি চ্যাপ্টার টু যা কালেকশন করছে পুরোটাই আরবান সার্কিট থেকে করছে, আর প্রিমিয়াম হাই এন্ড হুম মাল্টিপ্লেক্স থেকে করছে। ও আবার হুম কিছুতেই হুম সিঙ্গেল স্ক্রিন বা নর্মাল মাল্টিপ্লেক্স যেগুলো সেগুলো থেকে করতেই পারছে না। মানে খুব হুম ডিভাইডটা খুব ক্লিয়ার হয়ে গেছে। হুম হুম। এই না সেটা ছবিটা কারণটা দেখো, মানে সেটা কারণ মানে সেটা হওয়ারই ছিল অবভিয়াস, মানে কেসারি চ্যাপ্টার টু যে ধরনের ছবি হয়েছে আর জাট যে ধরনের ছবি হয়েছে, মানে জাট কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা আমি বলবো প্রপার একটা তেলেগু ছবি হয়েছে, মানে যেখানে হুম। কিন্তু হিন্দির মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে কেটার করতে পারবে ছবিটা, এটা ছবিটা দেখেই বোঝা যায় সেটা হয়তো হবে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ছবিটা ব্যাপক পরিমাণে চলবে আর কি। একটু যেটাকে আমরা কি বলি যে মানে আমি ঠিক টায়ার টু মোটা টায়ার দাগের থ্রি। শব্দটা ব্যবহার করতে চাইছি না, কিন্তু যার দেখে বোঝা যায় যে ওটা ওটা মানে একটা সার্টেন অডিয়েন্স কেটার করছে, সেখানে কেসারি পারবেই না সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স কেটার করতে, মানে ওই ছবিটা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স দেখে খুব মজা পাবে, খুব আনন্দ পাবে, ব্যাপারটা সেরকম নয়। কারণ তুমি যদি দেখো বিশেষ করে কেসারি মানে শুরুটা যেভাবে হচ্ছে, তোমার মনে হবে যে ভাই ময়দানের মতন সাটেল হয়ে যাবে না তো ছবিটা, মানে শুরুতে কিন্তু আমার অ্যাকচুয়ালি সেরকম মনে হচ্ছিল যে প্রচন্ড বেশি সাটেলটির উপর দিয়ে হয়তো আসবে, এবার তারপরে যখন এগোয় বোঝা যায় যে ছবিটা অতটা সাটেল নয় আর কি, কিন্তু শুরুটা ওরকম ভাবেই হয় ছবিটা। যাই হোক, এবার আমরা কেসারি চ্যাপ্টার টু নিয়ে চলে আসি, রিসেন্টলি রিলিজ করেছে এই ছবিটা। হুম তো হুম কেসারি চ্যাপ্টার টু নিয়ে আগে আমি আমার রিয়াকশনটা বলছি, তারপর রূপম তো অক্ষয় কুমারের খুব ফ্যান, তো হুম তারপরে সাগর নীলের ওপিনিয়নও জানবো। রূপমেরটা আমি আমরা নাকি, লাস্টে জানবো, আগে সাগর নীলেরটা জানবো। তো আমি সব দেখো আমার না কি মনে হচ্ছে যে ডিরেক্টর না মানে এই 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে মানে কোথাও গিয়ে না মানে ডিপে ঢুকতে চাইছে না ছবিটার মধ্যে, মানে ও উপরেই থাকতে চাইছে সারফেসে। তুমি দেখবে মানে গল্পটা কিরকম ছিল যে একটা লোক, দেখো ফিকশনালাইজ তো করা হয়েছে, অ্যাকচুয়াল ঘটনাটা এরকম ছিল না। প্রথম কথা, পাঞ্জাবে কেসটা হয়নি, লন্ডনের লড়া হয়েছিল এবং সেটা আরো পরে হয়েছিল, অনেক অনেক ব্যাপার আছে। এখানে ব্যাপারটাকে অন্যভাবে দেখিয়েছে, ফিকশনালাইজ করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা লোক যে ব্রিটিশের একদম লয়াল, তা সে হঠাৎ করে এই ঘটনাটা দেখে, এটা যতটা ভিসারাল এক্সপিরিয়েন্স এটা, সেটা তাকে ধীরে ধীরে ট্রান্সফর্ম করছে এবং ফাইনালি সে নিজেরই মালিকদের বিরুদ্ধে লড়তে শুরু করছে। এটাই তো গল্প, এটাই তো টেমপ্লেটটা। হুম হুম এবার তুমি দেখো এই যে ওর মধ্যে যে এই যে চেঞ্জটা আসার ব্যাপারটা, এটা এত ফাস্ট দেখিয়েছে, মানে জাস্ট প্রথমে তো টুইস্ট হিসাবে ওটাকে এনেছে যে অনন্যা পান্ডে আগে এলো বললো, তারপরে আমরা দেখলাম অক্ষয় কুমারের এন্ট্রি হচ্ছে। কিন্তু তুমি দেখো ওই একটা গান তেরি মিট্টি, ও যে পুরো জালিয়ানওয়ালা বাগটাকে ও ঘুরে দেখছে, ওইটুকুই কি যথেষ্ট ওর মধ্যে ট্রান্সফরমেশনটা আনার জন্য? ভাই বাচ্চাটা খালি পোস্টার দেখাচ্ছে, ঠিক আছে, ওই বাচ্চাটার সাথে হুম আরো কিছু দৃশ্য, ওর দুঃখটা বোঝা, সেইগুলো কি ডিমান্ড করছিল না? তো ওই জায়গাটা, ওই ট্রান্সফরমেশনটা, যে একটা লোক যে ব্রিটিশের একদম লয়াল, যে স্যার উপাধি পেয়েছে, সেখান থেকে তার মধ্যে এই চেঞ্জটা এলো যে সেই ক্রাউনেরই বিরুদ্ধে কেস করে দিচ্ছে, ওই ট্রান্সফরমেশনটা আমার মনে হয় একটু ডিটেলে যাওয়া উচিত ছিল। আর তুমি দেখবে কোর্টের যে পোর্শনস গুলো এসছে, ধরো না, প্রথমে যে একজন পাঞ্জাবি সর্দারজিকে ফাঁসিয়ে দিল না ও অক্ষয় কুমার কেস লড়ে, সেখানেও তুমি দেখবে যে কেসটার সাথে লিঙ্ক করে জিনিসটাকে ফাঁসালো, মানে তোমার মনে হচ্ছে না যে যুক্তিগুলো মানে কোনো প্রমাণ কিন্তু দিচ্ছে না, সবই যুক্তি দিয়ে দিয়ে করে দিচ্ছে, মানে জিনিসটা মানে আর্গুমেন্ট বেসিসে এ হচ্ছে, মানে কোনো এভিডেন্স নেই কিন্তু দেখবে। আর পরের দিকেও কেসটা হুম যখন সেকেন্ড হাফেও যখন চলছে, তুমি দেখবে অনেক কিছুই হচ্ছে মানে
মানে কি বলবো, মানে মানে এই প্লটটা এলো একটা মানে হিসাবে, হার্ডেল হিসাবে, আবার পরের মুহূর্তে সঙ্গে সঙ্গে রিজলভও হয়ে যাচ্ছে। মানে মানে ওই টেনশনটা তৈরি করতে পারছে না কোর্টের মধ্যে, যে একটা এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হচ্ছে যে না আর অক্ষয় কুমার পারবে না, সেখান থেকেও কিছু একটা করে জিতছে, ব্যাপারটা ওই দিকে যাচ্ছেই না। আর লাস্টে একদম যে লাস্ট যে সিনটা যেখানে প্রেস টেস সবকে ডেকে নিয়ে যেটা করলো, ওই জায়গাতে আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি ইম্প্যাক্টফুল কিছু হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। আর আরো একটা ব্যাপার হচ্ছে এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটাকে যেভাবে দেখিয়েছে, ওটা ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারেনি, যেটা সর্দার উধাম যেটা দিয়েছিল, যে ভাই ওই 45 মিনিট দেখার পরে তোমার বডিটাও মনে হচ্ছে যে ভাই ওখানেই আমরা ওখানেই রয়েছি, মানে হাত পা কাঁপছে আর কি। তো এখানে করণ জোহর তো বিজনেস মাইন্ড, ভিকি কৌশলকে ইচ্ছে করে একটা মানে ভয়েস ওভার করিয়েছে, কিন্তু ওইটা রিক্রিয়েট করতে পারেনি, ওই যে ইম্প্যাক্টটা। তো আমার মনে হয় ছবিটা পোটেনশিয়াল ছিল। আর তুমি দেখবে মাধবন ক্যারেক্টারটাকেও যেভাবে ও আসে, ঠিক আছে, মানে একটা অত ইন্টেলিজেন্ট লোক, অত পড়াশোনা জানার লোক, সে একটা ওইটুকু বলাতে রাজি হয়ে চলে এলো, মানে ওটা বোকা বোকা লাগলো আমার। আর ওই ক্যারেক্টারটারও দেখবেন রেজলিউশন নেই, ক্যারেক্টারটা ওয়েল রিটেন নয় কিন্তু, ঠিক আছে। ওর সাথে অক্ষয় কুমারের কিছু আউট অফ দ্য কোর্ট কিছু মোমেন্ট, যে ধরো একটা বারে দেখা হলো বা কিছু দেখা হলো, দুজনের ফেস অফ আর একটু কথাবার্তা, এগুলো দরকার ছিল। মানে জিনিসগুলো খুব ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে। আর ডিরেক্টর না মানে ওই জায়গাটাতে যেতেই চায়নি, মানে জানি না মানে কেন। মানে আমার মনে হয়েছে যে ছবিটা আরো বেটার একটা ছবি হতে পারতো, বাট ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আর কি আমার মনে হয়েছে। সাগরনীল বল। না, অরিত্রদা যে কথাগুলো বলেছে আমি সেই সব কথাগুলোর সঙ্গে প্রায় একমত, এবং ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ যেটা বললো অরিত্রদা, আমি সেটার সঙ্গে সম্পূর্ণরূপে একমত। এবং আমি রিভিউ দেওয়াতে প্রচন্ড বেশি গালাগালিও খেয়েছি, কারণ এটা মানে মনে করা হচ্ছে অক্ষয় কুমারের মানে কেরিয়ার বেস্ট পারফরমেন্স এবং অক্ষয় কুমারের জীবনের একটা মাস্টারপিস। আমি এই কথাগুলোর সঙ্গে একেবারেই একমত নই আর কি। এবং আরো একটা যেটা সমস্যা, আরমাদাবানের যে ক্যারেক্টারটা, মানে শুধুমাত্র তুমি রেজলিউশনের দিক থেকে যদি দেখো সেটা ঠিক আছে, সেটা তো একটা তুমি একটা অ্যাসপেক্ট বললে ক্যারেক্টারটা, এবং কোর্টে সে যেভাবে আর্গুমেন্ট করছে সেটা আমার খুব স্ট্রং মনে হয়নি। মানে একটা মানে ধরে নাও জলি LLB 2 দেখছি, আমি অক্ষয় কুমার সিনেমারই উদাহরণ দিচ্ছি, সেখানে আনু কাপুর, সেটা আরো কমার্শিয়াল, আমি ট্রিটমেন্টের দিকে যাচ্ছি না, আমি বলছি আনু কাপুর যেভাবে লড়ে কেসটা, আমার মনে হয় না যে অক্ষয় কুমার মানে অক্ষয় কুমার সেখানে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে জলি LLB 2 তে, সেই জিনিসটা কেসারি চ্যাপ্টার 2 তে হচ্ছে। কেসারি চ্যাপ্টার 2 তে কোথাও একটা মানে আরমাদাবান, আমার মনে হয় যে আরমাদাবানের মতন ক্যারেক্টার মানে অভিনেতাকে নিলে আরো আরো প্রপার ক্যারেক্টার, আরো প্রপার কিছু মোমেন্টস তাকে দেওয়া উচিত, যেখানে মানে কিছুদিন হিয়ারিং এ কি হবে যে অক্ষয় কুমার হেরে যাবে এবং সে বাড়ি চলে আসবে, পরের দিন সে পাল্টাটা গিয়ে দেবে এবং পরের দিন আবার সে কেসের লিডটা নেবে। এরকম এরকম ভাবে কোর্টরুম ড্রামা যদি এগোয়, তাহলে আমার মনে হয় জিনিসটা মজাদার হয়, এঙ্গেজিং হয়। এখানে সেটা হয় না। এখানে যেটা অরিত্রদা বলছিল যে কনফ্লিক্ট আসছে খুব সহজেই, সেটার আবার মানে রেজলিউশন আমরা দেখতে পেয়ে যাচ্ছি, খুব ইমিডিয়েটলি দেখতে পেয়ে যাচ্ছি, যেখানে ছবিটা একটা মানে ঠিকঠাক ভাবে এগোতে থাকে আর কি। মানে সেই লেভেলে টেনশন, সেই লেভেলে ড্রামা ওয়ার্ক করে না। আর ইমোশনস তো আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি, যেটা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করছে প্রচন্ড বড় করে, দেশাত্মবোধের যে ইমোশন। এবং সেই জন্যই ছবিটা অনেক অনেক দর্শকের ভালো লাগছে, এবং দর্শকের ভালো লাগে আমি সম্পূর্ণরূপে শ্রদ্ধা করি, কিন্তু দর্শকেরও আমাদের ভালো লাগা খারাপ লাগাকে শ্রদ্ধা করা উচিত। যেটা দর্শক করে না সেটা আলাদা বিষয়, অনেক দর্শকই করে না। কিন্তু আমার মনে হয় যে মানে অক্ষয় কুমারের যে ডায়লগ বাজি, বিশেষ করে লাস্টের দিকে যে ডায়লগটা অক্ষয় কুমারকে দেয়া হয়েছে, যেখানে আর কি ও বলে যে আমাদের এই যে জন্তু জানোয়াররা তারা একটা দেশ গড়বে, এরকম ধরনের সংলাপগুলো, এইগুলো পাওয়ারফুল হয়েছে। ওই পার্টিকুলার কিছু মোমেন্ট রয়েছে যেগুলো ছবিতে আমার জন্য ওয়ার্ক করেছে। অক্ষয় কুমারের পারফরমেন্স অবশ্যই ভালো, কিন্তু আমি মনে করি না যেটা তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স। কিন্তু অক্ষয় কুমার পারফরমেন্স ভালো দিয়েছে, আরমাদাবান নিজের জায়গাতে ভালো, এইগুলোই মানে আর ছবিটা কি বলতো মানে একটা ডিসেন্ট ভাবে এগোয়। মানে ছবিটার মধ্যে আমরা যেগুলো বলছি সেগুলো আমরা মানে এটাও তোমাকে মানতে হবে যে দেখো, মানে সব ছবি ওই ময়দানের কথা বলছিলাম, ওই লেভেলের সব ছবি হয়ে যাবে না। কিছু ছবি এরকম হবে, এবং ধর্মার ছবি তো ধর্মা হঠাৎ করে একটা ময়দান বানিয়ে ওরা একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট মাথায় রাখে, এবং সেটা করতে গেলে ওরা মানে বিভিন্ন জিনিসপত্র এমন অ্যাড অন করে গল্পের মধ্যে, যেগুলো আমি বুঝতেই পারি না যে কেন। মানে এই গল্পটার মধ্যে এই যে ধর্ষণকে কেন্দ্র করে যে বিষয়টা, যে দিকটা আনা হয়েছে, আমি ওটা ওটা মানে দেখবে সেখানে অক্ষয় কুমারের ডায়লগ আছে, যে অক্ষয় কুমার কার ডায়লগ আছে, যে অক্ষয় কুমারের বোধ হয় যে এই ঘটনার সঙ্গে ওটার লিঙ্কটা কি, কানেকশনটা কি। তো তারপরে একটা কানেকশন দেখানো হচ্ছে, এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিকশনটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ওই হিস্টোরিক্যাল ফিকশনটা দেখতে আমি খুব একটা বেশি, প্লট লেভেলে আমি খুব একটা বেশি ইন্টারেস্টেড নয়। মানে যে ঘটনাটা, মূল ঘটনাটা, সেটার সঙ্গে একটু সামঞ্জস্যপূর্ণ হলে বেটার হয় আর কি। মানে এটা যেন একটা সম্পূর্ণ অফ ট্র্যাকই চলে গেছে গল্পটা, ওই জায়গাটা আমি একেবারেই এনজয় করি। আমি এগুলো নিয়ে রিভিউতে আলোচনা করি, অবশ্যই স্পয়লার দিয়ে আলোচনা করা যাবে না বলে,
কিন্তু আমার ছবিটা দেখতে দেখতেই মনে হচ্ছে ভাই এটা কি কি চলছে হলে। আমার না এনজয় কি আমার বলতো, এনজয় করতে আমার কি পারি। বক্তব্য যে এই হ্যাঁ। ট্রিটমেন্টটা হতেই পারে, এটা খুব জেনেরিক একটা ট্রিটমেন্ট হয়েছে ছবিটা। এবার তাতে কি হয় বলতো, যে সাবজেক্টের যে পোটেনশিয়ালটা থাকে না, সেই পোটেনশিয়ালটা রিচ করতে পারে না। হুম তুমি জেনেরিক হুম বানাতেই পারো, জেনেরিক তো ডেফিনেটলি কেন বানায় প্রডিউসার আমরা প্রত্যেকে জানি, বিকজ ওটা মার্কেট ফ্রেন্ডলি বেশি, যেটা কেসারি হুম চ্যাপ্টার 2 এর জন্য হচ্ছে। ঠিক আছে, বা হয়তো যদি আমিও এই ছবিটা লিখতাম, আমিও হয়তো এই টেমপ্লেটটাই ফলো করবার চেষ্টা করতাম, কারণ এটা অনেক বেশি সেফ। ঠিক আছে, হুম এই যে আমি হুম বলছি যে মানে যেটা ধরো আমি ক্রিটিসিজমের সময় বলছি যে শঙ্করা নায়ারের ওই ট্রান্সফরমেশনটাকে আমি সময় দিতাম। ঠিক আছে, হুম এবার ধরো সর্দার উদম যেহেতু প্রাইম ভিডিওতে গেছে, তাই জন্য সুজিত সরকার ওই রুটটা নিতে পেরেছে, যে ভাই 45 মিনিট ধরে আই উইল শো দ্যাট ম্যাসাকার অনলি। ভিকি হুম কৌশল ধীরে ধীরে হাঁপিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। সেটা যদি হলে হতো হয়তো কি পারতো, বা হুম সুজিত না, সরকারের মতো ফিল্ম মেকার পারতো। সুজিত সরকার হয়তো ওই রুটটাই নিত, কিন্তু হ্যাঁ মানে সে বক্স অফিসকে অতটা বেশি মানে প্রায়োরিটি দেয় না, সে ছবিটা মানে হ্যাঁ আর্টিস্টিক ওয়েতে দেখে সেই জন্যই। বা সবার ক্ষেত্রে সেটা হবে না, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আর মনে হয় যে মানে এই দেখো এইটা যখন ছবির সাবজেক্ট, তখন আমি যে ধরনের ছবি এক্সপেক্ট করছি আর যেটা আফটার গিয়ে পাচ্ছি, কারণ আমি জানি না মেকারদের তরফ থেকে ক্লিয়ার করা হয়েছিল যে এটা সম্পূর্ণরূপে একটা মানে কাইন্ড অফ একটা হিস্টোরিক্যাল ফিকশন হবে, যেখানে রিয়েলিটি একটু কম সেটা থাকবে। বলেনি, এবং সেটা ওটা মানে এর আগে বলেনি, আমি এই মানে জায়গাতেই রিলিজের এই আগে। জায়গাতেই আমার কোয়েশ্চেন, যে তাহলে মানে আমি একরকম ভেবে যাচ্ছি, তারপর আমার কভার করে সম্পূর্ণ অন্য জিনিস, সেই জায়গা থেকেই আমি একটুখানি হতাশা। আমি ইনভেস্টিগেশনও তুমি যদি দেখো, সেটাও খুবই মানে মৌখিক ইনভেস্টিগেশন, মানে আমরা দেখতে পাচ্ছি কোথাও একটা যাচ্ছে, গিয়ে সেখান থেকে কিছু একটা নিচ্ছে, নিয়ে চলে আসছে, মানে সেখানেও কোনো ধরনের টেনশন বা থ্রিল যে একটা জায়গা থেকে কিছু একটা বের করতে হবে, সেটা না একটা তুমি দেখবে এপিসোডটাকে একটা ভালো করে জায়গা দিতে আছে হবে, না, ওই সেটাও নেই। আর্মির লগ বুকটা নিয়ে আসে, আর্মির একটা লগ বুক নিয়ে আসে, ওগুলোতে হুম টেনশন তৈরি করতে। তুমি দেখবে ওই যে ইয়ামি গৌতমের যে ছবিটা হলো কাশ্মীর নিয়ে, আর্টিকেল কি যেন 370। আর্টিকেল, হ্যাঁ, ওইখানে দেখবে একটা লাইব্রেরি থেকে একটা ডকুমেন্ট বার করার সিন আছে, সেটার মধ্যে ওরা টেনশন রেখেছিল। ওই ছবিটা কিন্তু ভেরি ওয়েল হুম এক্সিকিউটেড ফিল্ম। তার হুম কারণ হুম হচ্ছে একটা ডকুমেন্ট আনতে গেছে, সেখানেও একটা দেখবে কন্টিনিউয়াস টেনশন এ। ঠিক আছে, ইভেন দেখবে ওখানে প্রিয়ামানির যে ক্যারেক্টারটা ছিল, সে যে ওই একটা আর্টিকেলকে ডিলিট করে দেওয়া হয়েছিল যেটা কোনোদিনও ছিল না, সেটাকেও যেভাবে ও খুঁজে বার করে আর পরে পিএম কে দেখায়, সেগুলোর মধ্যেও দেখবে একটা কাইন্ড অফ ওর যে প্রসেসটা কি ও করছে সেটা দেখাচ্ছে। সেটা এখানে মিসিং ছিল। অনন্যা পান্ডে যাচ্ছে, মানে অক্ষয় কুমার বলছে ফ্ল্যাশ কাটে আমরা দেখছি যে ও নিয়ে নিয়েছে লগ বুকটা, ও লগ বুকটা প্রেজেন্ট করে দিচ্ছে, মানে যেটা তুমি বলছো আর কি, খুব হারি হুম হারি হুম এটা দেখাচ্ছে আর কি জিনিস। হুম হুম যাই হোক, এবার রূপম দা রূপমের বলো। কাছে আসি, রূপমের পছন্দের অভিনেতা অক্ষয় কুমার, বলো। এই যে ধারণাটা এটা অরিত্র ভালো করে বলে, সেটা হচ্ছে অক্ষয় কুমার আমার মানে মানে আমার মানে আমি অক্ষয় কুমারের ফ্যান নই, আমি অক্ষয় কুমার একটা মধ্যে ফ্যান ছিলাম। আমি অক্ষয় হ্যাঁ কুমারের ছবি বাড়িতে ক্রিটিসাইজ করি, আমি কমেন্ট বক্সে খিস্তি খাই। আমি অক্ষয় কুমারের ফ্যান নই, একটা টাইমে ছিলাম, দুটো আলাদা জিনিস। যাই হোক না না, আমার কেসে আরে ফ্যান হওয়া তো কোনো প্রবলেম নেই, যে আমি তো বলি যে আমি শাহরুখের ফ্যান, তো তাতে কি হয়েছে না প্রবলেম? না, যেটা ফ্যান আমি একটা টাইম আর অব্দি যে লোকটার ফ্যান অক্ষয় ছিলাম দেখো, অক্ষয়ের ফোরটা হচ্ছে আমি কমেডি, যদি এখনো করে ফাটিয়ে দেবে। না না, আমি এটা ক্লিয়ার করে দিই না, এটাতে আমি মানে একদম এটার সাথে একমত নই যে অক্ষয় শুধু কমেডিতে ভালো করবে। আমার মনে হয় অক্ষয় এখন তো অক্ষয় যে লাইন আপটা ঢুকছে সেটা হচ্ছে পুরো ফ্রাঞ্চাইজি বেসড, পুরো কমেডি। অজয় দেবগনও ঢুকছে, এটা ঠিক নয় বলে আমার পার্সোনালি মনে হয়, যে এটা একদমই করা উচিত না, যে একজন 8টা সিকুয়েল 9টা সিকুয়েল পর 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 নিয়ে আসছে তার হিট এর জন্য। এটাতে আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে অক্ষয় এই টাইমে একটা ব্রেক নেওয়া উচিত ছিল, এবং ওর নেক্সট ছবি হওয়া উচিত ছিল ভূত বাংলা, আর না হলে হচ্ছে হেরাফেরি 3, ওরকম কিছু হওয়া উচিত ছিল। যাই হোক, ওর অক্ষয় সাকসেসফুল দিয়ে মানে সাকসেস ছবি দিয়েই দেবে। এবার যেটা অরিত্র বললাম সেটাকে আগে উত্তর দিই। সেটা হচ্ছে ফ্যান, অরিত্র নিজেই বলে অরিত্র শাহরুখ খানের ফ্যান, সাগর শাহরুখ খানের ফ্যান। এটা হচ্ছে তোমরা তার ইডিওলজি, তার বহু জিনিসপত্র তোমার খারাপ লাগতে পারে, তুমি ক্রিটিসাইজ করো সেটাকে, কিন্তু তুমি তাকে তার পার্সোনাটাকেও পছন্দ করো। বিষয়টা হচ্ছে আমি অক্ষয় কুমারের যখন ফ্যান ছিলাম, আমি তার ডাইহার্ট ফ্যান ছিলাম। আমার বাড়ির বাইরে যে দরজার মতোটা সাইজের একটা বিশাল বড় কাট আউট ছিল। যে লোকটা একটা টাইমে পেট্রোলের এই প্রাইস হাইকিং নিয়ে স্টেটমেন্ট দেয়, এবার আমাদের সাইকেল বের করে নিতে হবে, আমাদের গাড়ি ছেড়ে দিতে হবে। আমি জানি আমার এই স্টেটমেন্টের পরে আমি প্রচুর আক্রমণ পাবো, প্রচুর খিস্তি পাবো। তো আমি সেই সময় থেকে অক্ষয় কুমারের স্টেটমেন্ট দেখে আসছি। কিন্তু যখন সে একজনকে ইন্টারভিউ করতে গিয়ে বলছে, আমার ড্রাইভারের মেয়ে জিজ্ঞাসা করেছিল আপনি কি আম খেতে ভালোবাসেন, এবং তারপরে তার যেরকম ধরনের স্টেটমেন্ট বদল, যা জিনিসপত্র, সেগুলো একজন ফ্যান হিসেবে তুমি যদি ট্রু ফ্যান হও, তোমায় খুব হার্ট করবে যে এই লোকটার ইডিওলজি, এই লোকটার বিলিফ, যেটা আমাকে এত কিছু শিখিয়েছে, এত চেঞ্জেস এনেছে, সেই লোকটার মধ্যে এরকম হিপোক্রেসি কি করে দেখা যায়? তো যেটা আমাকে নিজেকে প্রচুর কষ্ট দিয়েছে।
তো যে কারণে সেটা থেকে যখন তুমি বেরিয়ে আসবে, তো আমি অক্ষয় কুমারের ফ্যান একদমই নই আর কি। যাই হোক, এক সেকেন্ড একটা মিনিট কথা বলি। অক্ষয় কুমার এই জিনিসটা খুব খারাপ করেছিল পৃথ্বীরাজ চৌহানের সময়। পৃথ্বীরাজ চৌহানের সময় যে কথাগুলো বলেছিল পাবলিসিটি করার জন্য, ওটা সব থেকে খারাপ। মানে বলছে পৃথ্বীরাজ চৌহানের ব্যাপারে নাকি কোনো বইতে নেই। তো আমি দেখবো ওখানে পুরো স্ক্রিনশট দিয়ে দিয়ে আর কি ওটা ভিডিওটা বানিয়েছিলাম যে ভাই কেন কে বলেছে সিবিএসই তে পড়ানো হয় না। তারপরে সেই একটা একটা সেই মন্দিরের, তুমি তো জানো মানে অনেক এরকম মসজিদ আছে যেগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আগে হিন্দু মন্দির ছিল। তো সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি সেই সময় চলছিল 2022 সালে। ও বলছে হ্যাঁ এটা শিবলিঙ্গ, এটা কেউ বলে ন্যাশনাল টিভি, ওটা নিয়ে দাঙ্গা হয়ে যেতে পারে যে কোনো সময়। তোমার ছবি প্রমোট করার জন্য ডোন্ট বি সো মাচ ডেসপারেট, তাই না? আর ও মাই গড 1 এর সময় তুমি ইন্টারভিউতে বলছো যে দুধ ওয়েস্ট করো না, এই ওয়েস্ট করো না, তুমি পৃথ্বীরাজ চৌহানের সময় গিয়ে নিজে দুধ ঢালছো। মানে দুটো পুরো কন্ট্রাডিক্টরি হয়ে আছে। মানে ওই জিনিসটা আমার পৃথ্বীরাজ চৌহানের সময় প্রমোশনটা সব থেকে খারাপ লেগেছিল। মানে ইট ওয়াজ ভেরি ভেরি মানে বায়াসড আর কি। যাই হোক, হ্যাঁ রূপম বলো। যাই হোক, এবার যদি কেসারি চ্যাপ্টার 2 আসি, কেসারি চ্যাপ্টার 2 নিয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে ছবির যে ডিরেক্টর করণ সিং ত্যাগী, আমি একটা জিনিস না জানি না, সেটা হচ্ছে যে যে সময়কার গল্প দেখানো হচ্ছে সেই সময়ের কোর্টের যে বিষয়পত্র, মানে প্রমাণ সেখানে যা, যেহেতু সেখানে জুরি রয়েছে, আর আমরা একটা জলি এলএলবি 2 বা জলি এলএলবি 3 সেখানে যেরকম ধরনের একটা কোর্টের মধ্যে যেভাবে প্রমাণ বের করা, সেখানে যেরকম ভাবে কাঠগড়ায় আনা, সেখানে যেভাবে টেনশনটা তৈরি হচ্ছে, সেই ছবিগুলোর মেকিং এবং সেই সময় যা লস ছিল আর যেই টাইমে এটা দেখানো হচ্ছে, যেই সময়কার গল্প, এটা দুটো কিন্তু এক নয়। এবং করণ সিং ত্যাগী যে ছবির ডিরেক্টর, তার ব্যাকগ্রাউন্ড সে কিন্তু একজন অ্যাডভোকেট, ঠিক আছে? তো এই ছবিটার মধ্যে ফিকশনাইজ করা হয়েছে, কিন্তু কোর্টের যে দিকপত্রগুলো সেগুলো আমার মনে হয় ভুল দেখানো হয়নি। ছবিটার মধ্যে কিছু সমস্যা আমার মনে হয়েছে, যেমন হচ্ছে প্রথমেই যেটা আমার এই ছবিটা দেখতে গিয়ে প্রথম সমস্যা মনে হয়, সেটা হচ্ছে ছবিটার শুরুতে অক্ষয় কুমাররা বলে যে 10-15 মিনিট মিস করো না। তো আমি ভেবেছিলাম ছবির 10-15 মিনিটে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটাকে এমন ভাবে দেখানো হবে, সেটা না মানে সেটাই প্রথমে মাথায় থেকে যাবে, কিন্তু সেটাকে খুব ছোট করে দেখানো। এবার যখনই ভিকি কৌশলের ভয়েস ওভার আমি শুনি, আমি ভাবি এই সিকোয়েন্সটা হয়তো ছবিতে ফিরে 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 আসবে, কিন্তু সেটা কিন্তু ছবিতে ফিরে আসে না। মানে দেখানো জিনিসই তারা অল্প 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 করে কেটে 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 দেখায়। এবার আমি সর্দার উধামের মতো কিছু পাইনি, এবং সেটা আমার মানে আমি রিভিউতেও বলেছিলাম যে যদি আপনি ওরকম এক্সপেকটেশন রাখেন তাহলে এই ছবিটা ওরকম ছবি নয়। এই ছবিটা ভালো ছবি, কিন্তু সর্দার উধাম হচ্ছে এমন একটা ছবি যেটাকে বলা যায় মানে সেটা একটা কাল্ট ছবি, মানে সেরকম ছবি হবে না, মানে সেরকম ছবি মানে জীবনে একবারই বানাতে পারে কেউ। আর এই ছবিটা ওরকম ধরনের কোনো ছবি আমার মনে হয়নি, কিন্তু এই ছবিটা আমার ভালো লেগেছে, আমার ভালো ছবি মনে হয়েছে। তার কারণ হচ্ছে ছবিতে না এমন অনেকগুলো দিক রয়েছে যেগুলো অল্প 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 করে আমার মনে হয় অডিয়েন্সের জন্য ওয়ার্ক করছে, এবং আমারও সিনেমা হলে বসে আমার জন্য ওয়ার্ক করে গেছিল। সেটা হচ্ছে ওই বাচ্চাটা যখন মারা যায় তখন ওই ইনসিডেন্টটা ওয়ার্ক করে না, কিন্তু যখন বাবা চিঠিটা পাঠায় যে আমার ছেলেকে কাটার জন্য 3টে লোক লেগেছে মিনিমাম, আমার জন্য ওটা ওয়ার্ক করে যায়। যখন ওই সিনটা হচ্ছে যেখানে অক্ষয় কুমার বলছে ফাক ইউ ফাক ইউ, ওটা আমার জন্য ওয়ার্ক করার থেকে বেশি ওয়ার্ক তখন করে যখন বলছে যে আমাদের সবাইকে ট্র্যাপে ফেলেছে, এবং অক্ষয় কুমার বলছে আজকে সবাই শুনছো তো, এটা কি লিখতে হবে যে আমাদেরকে বলা হয় যে আমরা কুকুর, মানুষদের সাথে কুকুরের তুলনা করা হয়, তো আমরা সেরকম পশু যখন আমরা একটা দেশ গড়তে যাচ্ছি। তো এই বিষয়পত্রগুলো সেগুলো আমাকে হাই দেয়, সেগুলো আমার জন্য ওয়ার্ক করে যায়। তো যাই হোক, এই বিষয়পত্র নিয়ে মোটামুটি ছবিটা আমার ভালো লেগে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে সমস্যাগুলোর কথা অরিত্র সাগরনীল বললো, সেই সমস্যাগুলোর মধ্যে আমার প্রধান যেটা সমস্যা মনে হয়েছে ছবিটায়, সেটা হচ্ছে আর মাধবন এবং অক্ষয় কুমার, তারা যে ব্যাচমেট বা তারা যে দুজন বন্ধু কালিগস, এটা যখন বলছে এবং বলছে যে তোমার ওটা লিক কে করালো, ওটা তো অক্ষয়ই করেছে, ওটা এতটা বোকা বোকা যে ওটা শুনে ও চলেও এসেছে এবং ও অক্ষয় কুমারকে ডিস্ট্রয় করবে। এবার যখন ও বলছে যে তোমরা আগে নিজের দেশ তো বাঁচিয়ে নাও, এবার এই ক্যারেক্টারটা কখন বুঝলো যে যে লড়াইটা শঙ্কর নায়ার লড়ছে, সরি, সেটা অনেক প্রয়োজনীয় লড়াই এবং আমি ওকে বাধা দিচ্ছি। এই লোকটা রিয়েলাইজেশনটা কখন হলো যে ওর বাড়িতে গিয়ে বললো যে আপনি অনেক মহৎ। মানে আর মাধবন যেভাবে ওর এন্ট্রিটা হলো যতটা ব্যাপক, কিন্তু ওর ক্যারেক্টারটাকে যেভাবে নিয়ে যাওয়া হলো সেটা খুব বোকা বোকা। আর ছবিটা ফিকশনাইজ পুরোপুরি বিষয়টা, তার কারণে আমি বলছি দেখবে ক্ষুদিরাম বোসের নাম করা ক্ষুদিরাম সিং, তোমরা লক্ষ্য করেছো? না, আমি আমি মিস আউট করে।
হুম একদম শুরুতে ওই যাকে কেসটার মধ্যে মানে ফাঁসাবে ওই বাচ্চাটার বাবাটাকে, তাকে যা দুজনের নাম বলবে, প্রথমে যার নাম বলবে যে বোমাটা মেরেছিল সে হচ্ছে ক্ষুদিরাম সিং। আচ্ছা ঠিক আছে, তো এরকম ধরনের নামগুলো দেখবে অল্প অল্প করে সব চেঞ্জ করতে 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 গেছে, যেহেতু ইভেন্টের সাথে পুরোটা মানে এক নয় আর কি। যাই হোক, তো আপাতত এই হচ্ছে বিষয়। তো জাট এবং কেসারি চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর কিলবিল সোসাইটি। না, কিলবিল সোসাইটি নিয়ে রূপম দা আলোচনা করবো। আমি একটু একটা এখানে কথা বলতে চাই, যেহেতু কেরিয়ার বেস পারফরমেন্স বলা হচ্ছে, আমি রিসেন্ট সময় সুরারাই পাত্রুর যে রিমেকটা করলো বলো সার্ফিরা, সার্ফিরাতে অক্ষয় কুমারের পারফরমেন্স আমার অনেক অনেক বেশি ম্যাচিওর একটা পারফরমেন্স মনে হয়েছে। খুব ভালো লেগেছে আমার সার্ফিরাতে অক্ষয় কুমারের পারফরমেন্স অ্যাকচুয়ালি। এবং না যেটা আমার ফাকিবের বিষয়টা যেটা বললো, ওই এপিসোডটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি কেসারি চ্যাপ্টার 2 তে। না আমার মনে ওই হয় বুদ্ধিমত্তা। অক্ষয় কুমারের যদি মানে কেরিয়ার বেস্ট পারফরমেন্স বলা হয় সেটা হচ্ছে 2016 সালে, সেটা রুস্তম নয়, সেটা এয়ারলিফট। মানে যদি হুম আমাকে হুম। লম্বা পারফরমেন্স বলতে যে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, সেটা হচ্ছে ওর এয়ারলিফটে, যেটা মানে ও ভালো পারফরমেন্স অনেকগুলো ছবিতেই দিয়েছে, না, কিন্তু কিন্তু আমার এয়ারলিফটের বক্তব্য হচ্ছে যে কেন আমরা সিরিয়াস পারফরমেন্স গুলো কি ভালো পারফরমেন্স বলি? গরম মশলার পারফরমেন্সটা কি ভালো নয়? একটা কমেডি কমেডি, ফ্ল্যাটের হ্যাঁ হ্যাঁ, মধ্যে অবশ্যই অবশ্যই। পুরো না ছবিটাকে তুমি ফুল অফ করে। না তুমি যেটা বলছো অরিত্র, ও বলছে রিসেন্ট টাইমসে, আর হ্যাঁ হুম রিসেন্ট হুম টাইমসে হুম অত হুম কিন্তু কমেডি করেনি অক্ষয় হুম কুমারের। মানে হুম। যদি ভালো পারফরমেন্স বলতে তাহলে তো আমার মনে হয় যে গরম মশালা, ভাগাম না ভাগ, না, কেন ওই ছবিগুলো। গুড নিউজে কমেডি করেনি? ও আর দিলজিতের যে কেমিস্ট্রিটা ছিল, হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি দেখবে ওই জিনিসটা পুল অফ করা অ্যাকচুয়ালি এয়ার লিফটের থেকেও বেশি ডিফিকাল্ট। কিন্তু যেটা ও ধরো গুড নিউজে করছে বা গরম মশালাতে করছে বা ভাগাম ভাগে করছে বা হেরাফেরিতে করছে, ওইটা পুল অফ করা, ওটাতে যে লেভেল অফ কনভিকশন লাগে যে अरे ये बॉम्ब है, मुझे आपको बॉम्ब कहाँ से मिला, अरे उसने थोड़ा सा खा के मेरी तरफ फेंका, मैंने सोचा सीताफल है। ওই যে পারফরমেন্স, ওই জায়গাগুলো। আর তুমি দেখবে এগুলোতেও তো ডিরেক্টর রাইটাররা প্রচুর লাইন্স দিয়েছে। তুমি দেখবে তিসমার খান, আমাদের সেই সময় যাই লাগুক, ছবিটা তুমি আজকে দেখতে বসো, কোনো লাইন্স নেই, কিছু নেই। অক্ষয় কুমার যা করছে ওই জায়গাগুলো, মানে কি এক্সপ্রেশন ওগুলো। তুমি হাউসফুল 2 তে দেখবে ওই যে সিন গুলো, কাহা মিলেগা এসা ঘর, কাহা ছুপু, ওই যে মানে ওই অ্যাকশন গুলো ও আর রিতেশ করে, মানে বোঝা যায় কিচ্ছু নেই। দুজন মানে যা পেরেছে করেছে, ওগুলো দেখে আমরা হাসছি। তো ও মানে কমেডিতে না বিভৎস জিনিসপত্র কি সব করে টরে দেয়, মুখ ফুক এমন কিছু করে, দেখলে হাসি লাগে। যাই হোক, আমরা এবার যাই কিলবিল সোসাইটিতে যাই। কিলবিল সোসাইটি। হ্যাঁ, কিলবিল সোসাইটি প্রথমে আমি সাগর নীলের থেকে জানতে চাইবো সাগর নীলের কেমন লেগেছে। কিলবিল বাই দ্য সোসাইটি ওয়ে, দেখো দাঁড়াও আমি। দাঁড়াও 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 দাঁড়াও, কিলবিলের ব্যাপারে কথা বলবো না, আগে আমরা সৃজিতদার ব্যাপারে একটু কথা বলি। সৃজিতদা হসপিটালে অ্যাডমিটেড হয়েছিলেন পরশু দিনের কথা। রাত্রিবেলা খুব শরীর খারাপ হয়, তারপরে বুকে ব্যথা হচ্ছিল, তো ওনাকে তারপরে অ্যাডমিট করা হয়। এখন উনি ভালো আছেন এবং আশা করছি আজকের মধ্যে ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তো গেট ওয়েল সুন সৃজিতদা। আপনার মানে ছবি সুপারহিট হয়ে গেছে অলরেডি, তা আপনিও তাড়াতাড়ি ঠিক হয়ে সুস্থ হয়ে ফিরে আসুন। আর এত বেশি প্রেশার নেবেন না, একটু নিজেকে রেস্ট দিন। আর আর হ্যাঁ, সুজিতদার একটা জিনিস বলতে হবে, যেমন আমি বলছি অরিত্র, বছরে দাদা একটা বছরে যে বলতে দে কটা বলতে দে বলতে দে। আরে মুন্নির মতো বলছি, বলতে দে। সৃজিত, আমাকে বলতে হবে, যেমন অরিত্র বিয়ের দিন পুষ্পা দেখেছে, সৃজিতদার শরীর খারাপ হয়ে গেছে, তাও সৃজিতদা কিন্তু ফিডব্যাক শেয়ার করে যাচ্ছে। সৃজিতদার তুমি খালি ওয়ার্ল্ডটা খুলে দেখো, সৃজিতদা হাসপাতালে ভর্তি, তা সত্ত্বেও সৃজিতদা কিন্তু রিভিউ পজিটিভ এসছে, ছবি চলছে, এক সপ্তাহে নেট কালেকশন হয়েছে, সেটা শেয়ার করে যাচ্ছে। লোকটা ডেডিকেশন মানতে হবে ভাই। ঠিক আছে, সিনেমা প্রচন্ড ভালোবাসে, না হলে এটা হয় না। না হ্যাঁ, দেখো, বাংলা সিনেমা যে যে জায়গায় বাংলা সিনেমা গিয়ে পৌঁছেছে, যেরকম তারাগুলোতে শুট করতে হয়, বছরে 3-4টে প্রজেক্ট করা মানে ডিফিকাল্ট। এটা প্রচন্ড ডিফিকাল্ট। সৃজিত মুখার্জি সেটা করে তো যাচ্ছে প্রত্যেক বছর। মানে সেটা এত বেশি ছবি করা মানে উচিত না শরীরে উচিত প্রেশার সেই পড়ে। নিয়ে প্রচুর ডিসকাশন হয়েছে, কিন্তু তিনি করে তো যাচ্ছে মানে এটা। আর যেভাবে দশম অবতারের শুটিং হয়েছে, আমরা তো গল্প সবাই জানি, শুনেই তো ছি আমরা। মানে না না, উইঙ্কেল মারাত্মক টুইঙ্কেলের মারাত্মক শুটিং কিছু। আরো কঠিন হয়েছে। উইঙ্কেল টুইঙ্কেল 10 দিন শুট হয়েছে, প্রত্যেকদিন প্রায় 17-18 ঘন্টা ধরে। বাপরে বাপ, বাপরে বাপ। তো প্রচুর প্রেশার পড়েছে। যাই হোক, কিলবিল সোসাইটি, সাগর নীল। দেখো, কিল বিল সোসাইটি আমার ফার্স্ট হাফটা আমার ভালো লাগছিল, ভালোর দিকে মনে হচ্ছিল, এবং সেকেন্ড হাফটা আমাকে হতাশ করেছে। গল্পটা যে জায়গা মানে গল্পটা যেভাবে এগোয় সেকেন্ড হাফে, আমি যেটা রিভিউতে বলেছিলাম যে আনন্দকর ক্যারেক্টারটা একটা সময় পর তোর ক্যারেক্টার ডিরেক্টরের থাকে না, ক্যারেক্টার অডিয়েন্সের হয়ে যায়।
সিকুয়াল যখন দেখতে যাচ্ছি তখন সার্টেন কাইন্ড অফ একটা এক্সপেকটেশন প্লটকে কেন্দ্র করে আমাদেরও থাকে। এবার সেই এক্সপেকটেশন যখন ম্যাচ করছে না এবং 180 ডিগ্রি একটা উল্টো কিছু হচ্ছে এবং সেই উল্টো জিনিসটা ভালোও লাগছে না দেখতে, তখন প্রবলেম স্টার্ট হয়। আমি বেশি গভীর পর্যালোচনায় যাচ্ছি না, মানে কি স্ক্রিন প্লে লেভেলে ভুল হয়েছে এসব আমি অনেক অনেক পরে। সবার আগে যেটা দেখাচ্ছে গল্প লেভেলে সেটা ভালো লাগতে হবে, আইডিয়া লেভেলে সেটা ভালো লাগতে হবে। তো সেকেন্ড হাফে যেটা দেখানো হচ্ছে সেটা আমার আইডিয়া লেভেলেই ভালো লাগে। আমার মনে হচ্ছে গল্পটাকে নিয়ে অন্য অন্য রকম ভাবে গল্পটাকে এগোনো যেতে পারতো, কিন্তু সেই জিনিসটা সৃজিত মুখার্জি করেনি। তার মনে হচ্ছে এইভাবে আমার মনে হয় এই গল্পটা না একটা মানে এটাকে আনন্দকর এটা একটা ক্যারেক্টারটা না স্ট্যান্ড দিয়ে অ্যালোন একটা ছবি স্ট্যান্ড হলে অ্যালোন বেটার ছবি। হতো, এটা একটা স্ট্যান্ড অ্যালোন ছবি হলে বেটার। স্ট্যান্ড অ্যালোন ছবি হলে সেখানে তখন ডিরেক্টরের এই অ্যাপ্রোচটা বোঝার জন্য আমরাও অনেকটা মেবি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে যেতাম যে ভাই ঠিক আছে এটা একটা স্ট্যান্ড অ্যালোন ছবি, সেখানে হেমলকের কোন রকম মানে সেটার কোন রকম স্মৃতি কাজ করছে না। তবে এগেন এই যে কালেকশনটা বক্স অফিসে কিলবিলের হচ্ছে সেটা একটা স্ট্যান্ড অ্যালোন ছবি হলে কি হতো, এটাও আমাদেরকে কোথাও একটা মানতেই হবে যে বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে এই সিকুয়াল ফ্র্যাঞ্চাইজি ভ্যালু এগুলো বিশাল করে আজকের দিনে ম্যাটার করে যাচ্ছে। তবে আমার মনে হয় যে কৌশলের পারফরমেন্স ছবির মধ্যে ভালো ছিল, গানগুলো ছবির মধ্যে ভালো, পরমল চ্যাটার্জির পারফরমেন্স ভালো। তবে ছবিটা সেকেন্ড হাফে শুরু থেকেই একটু একটু ডিরেল হতে থাকছিল এবং ক্লাইম্যাক্সে গিয়ে আর মনে হয় যে আলটিমেটলি মানে একদম আলটিমেট আর কি ডিরেল হয়ে গেছে, ডিজাস্টার হয়ে গেছে, যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। মানে বাথটাবের যে বিশেষ করে সিন গুলো যেখানে সার্টেন কাইন্ড অফ একটা মানে একটা পোয়েটিক নেচার সৃজিত মুখোপাধ্যায় আনবার চেষ্টা করেছেন, কিন্তু সেই পোয়েট্রি আমার মাথার উপর দিয়ে গেছে। সেই পোয়েট্রি বোঝবার জন্য আমি যথেষ্ট কেপেবল নই। যারা কেপেবল তারা তারা আনন্দ পাবে আর কি হয়তো বা ওই সিন গুলো দেখে। আমি দেখছি রূপম বলবে। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষজন লিখছেও যে ওটা মানে আর কি খুব বিশাল কিছু একটা হয়ে গেছে। আমার বিশাল কিছু মনে হয়নি আর কি। হ্যাঁ বলো বন্ধু। হ্যাঁ রূপম বলে। আমি একটা রিভিউ পড়েছি, ঠিক আছে, শ্রীদা শেয়ার করেছিল। হ্যাঁ আমি কাউকে না হ্যাঁ মানে ছোট বড় কিচ্ছু করতে চাই না। যে রিভিউটা লিখেছে আমার এরকম ধরনের লোকেদের লেখা দেখলেই না জানি না কেন খুব মাথা গরম হয়, হাসি পায়। সেই মহিলা লিখেছেন, মানে আমি তার নামও নেব না, তাকে কোনোভাবে ইয়ে করবো না, তিনি লিখেছেন যে সে যখন ছবিটা দেখছে ছবির 45 মিনিট নাগাদ সে ছিটকে যায় এবং সে হলের মধ্যে কান্না শুরু করে দেয়। এবং যখন ছবিটা আমি রিভিউটা পুরো পড়েছি এবং এই মধ্যমেধার অডিয়েন্স তারা বুঝতেই পারছে না ছবিটা কি দেখানো হচ্ছে। এবং ছবিটা যখন শেষ জায়গায় যায় মধ্যমেধার অডিয়েন্সরা হাসাহাসি করছে এবং তিনি কেঁদে ভাসাচ্ছেন। হেমলক এমন একটা ছবি সেটা মোটামুটি মানে রেশ রাখা ছবি, কিন্তু কিলবিল বিশাল রেশ রেখেছে। আমার কথা হচ্ছে আপনার ছবিটা বীভৎস ভালো লাগতে পারে, যে কারোরই ভালো লাগতে পারে কিলবিল, কিন্তু বাদবাকি সবাই মধ্যমেধা এবং আমি উচ্চ মেধা, এই ভাবনাটা যারা ভাবে আমার মনে হয় তাদের থেকে মানে খুব বেকার ভাবনার কেউ নেই। আজকে কিন্তু অরিত্র, সাগর, নীল আমার তিনজনের তিন রকম রিয়াকশন কেসারি চ্যাপ্টার 2 দেখে হতেই পারে। এবং অরিত্র যে পয়েন্ট অফ ভিউ গুলো বলছে যে তার কেন খারাপ লেগেছে, বা সাগর নীল বলছে কেন মোটামুটি লেগেছে, বা আমি বলছি কেন ভালো লেগেছে, এটার মাধ্যমে কিন্তু আমরা কেউ এটা বলছি না বা অন্যান্য অডিয়েন্সও কেউ বলছে না যে আমরা বেশি বুঝি, এরা যারা দেখছে ভালো বলছে বা অন্য কি তারা কম বোঝে। ঠিক আছে, আমরা কিন্তু কখনো এটা বলি না যে আমরা বিশাল হতা, ঠিক আছে, এটা কখনো বলি না। বরঞ্চ আমি তো এটাই মনে করি এই মধ্য মেধাও না নিম্ন মেধা, ঠিক আছে ভাই, আমাকে বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু সারা অডিয়েন্সকে দাগিয়ে দেওয়া এবং নিজেকে এরকম ভাবে দাগিয়ে দেওয়া রিভিউটা খুব খুব মানে বিচ্ছিরি। এরকম ধরনের অডিয়েন্স চারিপাশে ভরে গেছে, এগুলোকে বাংলা তুমি কথায় একদম এই ঘটনাটা বলছো, আমি আরেকটা মজার ঘটনা তোমাদেরকে বলতে চাই। একটি গ্রুপ আছে ফেসবুকে যেখানে অনেকে সিনেমা গ্রুপ আর কি, যেখানে অনেকে রিভিউ পোস্ট করে, খুব পপুলার গ্রুপ। এবার ওখানে একজন একটা রিভিউ লিখেছে, ঠিক আছে, এবার তার নিচে এক্সপোজ হয়ে গেছে যেটা চ্যাট জিপিটি দিয়ে লেখা, ওটা এআই দিয়ে লেখানো হয়েছে রিভিউটা। ঠিক আছে, হ্যাঁ পুরো 90% 95% মানে এআই দিয়ে, মানে এআই তে আর কি একটা প্রম্পট দিয়েছে ধরো যে রিভিউটা লিখে দাও, তো এআই লিখে দিয়েছে। এবার এআই তো ওই ধরনের ওয়ার্ডস ইউজ করে না, কঠিন কঠিন, তো ওরকম করে দিয়েছে আর কি। তো সেটা হয়েছে, তো ওটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছিল। এইটা যেটা রূপম যেটা বললো, এই জিনিসটা অ্যাকচুয়ালিতে হয় যে রিভিউ যাতে শেয়ার করে লোকে, বা আমি স্ট্যান্ড আউট করবো লোকের থেকে, তো এই মেন্টালিটি নিয়ে অনেকে লেখে, ঠিক আছে, ফেসবুকে। বাট ঠিক আছে, আর মানে এটা কি আর আর করা এটা যাবে। একটা প্রবণতা, এটা একটা খুব ভালো প্রবণতা হয়েছে যে আমি 4টে বাংলার গোদা অক্ষরে লিখবো। আমি কটা ছবি দেখেছি না দেখেছি তবে মানে বিচার করা উচিত না, বলা উচিত না, কিন্তু আমার রিভিউটা হাইলাইট হবে এবং পরিচালক হোক অ্যাক্টর হোক তাকে আমি ট্যাগ করবো, তাকে ট্যাগ হ্যাঁ, করবো এবং সেগুলো শেয়ার করবে। এই যে শেয়ারটা আমি পাবো, এটাতে আমার দাদু স্বর্গ থেকে থপথপ করে জল খাবে, তার যে আত্মায় কিরকম শান্তি হবে। এই যে প্রচেষ্টা, এটাকে আমার রেসপেক্ট, ভীষণ ভীষণ ভালো। যাই আর হোক, আমি এবার যদি আরেকটা বলতে চাই রূপম,
একটা তুমি দেখবে লাইন থাকে এই ধরনের রিভিউতে, একটা প্রথমে লাইন থাকে যে আমি সচরাচর রিভিউ করি না, আমি অমুক লোকের ফ্যান নই, কিন্তু এটা তবুও লিখছি, আমার এবং মনের কথাটা ব্যক্ত করছি। আমি রিভিউ লিখি না, আমি ওই লোকটার ফ্যান নই, কিন্তু এটা লিখছি। এটা কমন লাইন। যখন রিভিউটা শেয়ার হয়ে যাবে তখন আবার ওই শেয়ার হওয়াটাকে নিয়ে স্ক্রিনশট দিয়ে লিখবে যে জীবনে আমার প্রথমবার, আমার জীবন তো সার্থক, এবার আমি কি করব। এই যে হিপোক্রেসিটা, এটার জন্য বস হাততালি তো দিতেই হবে। সবাই একসাথে হাততালি দাও। আমি এরকম ধরনের ফেসবুক রিভিউ, মার্কেট রিভিউ হেই পড়েছি, আমার সেরা লাগে, সেটা ভাঙা লাগে এরকম ধরনের জিনিস। এবার যদি কিলবিল সোসাইটিতে আসি, কনফ্লিক্টে গিয়ে ক্ল্যাশে গিয়ে লাভ নেই। মানে তোমার, আমি তো যেমন রিভিউতে দেখবে আমি পরিষ্কার এটাই বলেছি, এখনো যেটা বললাম যে আমি হয়তো বুঝিনি, আমার যে কারণে আমার ভালো লাগে, ঠিক আছে, এইটা মেনে নাও, মুভ অন করে যাও। এবার বাকিরা যারা বুঝছে তারা আনন্দ পাচ্ছে, ভালো কথা, আনন্দ পাচ্ছে, ঠিক আছে। এবার হতে পারে যে ওটার মধ্যে কিছু বিউটি রয়েছে, কিছু মানুষ, ঠিক আছে, কিন্তু ওই তুমি যেটা নিম্নমেধা মধ্যমেধা বললে, ঠিক আছে, মানে ওটা মধ্যমেধা তো আমরা 4-5 বছর ধরে শুনছি, অসুবিধা কিছু নেই, আমরা আগামী দিনেও শুনবো, ওটা শুনতে থাকতে হবে আর কি। যাই হোক, আমরা কিলবিল নিয়ে বলো, তোমরা বলো কিলবিল, তোমরা আসলে কিলবিল নিয়ে তোমরা বলছিল তো অ্যাকচুয়ালি, রূপম বলো। আমি কিলবিল নিয়ে একটা বিষয় বলবো, সেটা আমি সাগর নীলকে বলছিলাম যে কিলবিল, আমার মনে হয় যারা ভিডিওটা দেখছে না অনেকেই সিনেমাটা দেখে ফেলেছেন। কিলবিল নিয়ে না আমার একটা থিওরি আছে, ঠিক আছে, সেই থিওরিটা কি আমি বলছি। আমি ভাবছিলাম যদি ছবিটা এমন হতো, মানে কেউ দায় চাপিয়ে দিচ্ছে না, আমার মনে হচ্ছে ছবিটা এমন হতো, ছবিটা যে অডিয়েন্সটা আজকে কিলবিল দেখে বলছে, মানে আজকে না রেশিওটা এমন হয়ে গেছে 60-40, 60% লোকের যারা হল থেকে দেখে বলে তাদের ছবিটা ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে, একটা রেশিও দেখলে বোঝা যায় যে কেমন কি হতে পারে। আর 40% অডিয়েন্সের ছবিটা ভালো লাগছে, মানে এই ছবিটার মাঝামাঝি কোনো রিয়াকশন হবে না, হয় খারাপ হবে নাহলে ভালো হবে। এবার যেটা আমার মনে হয় ছবিটা কি হতে পারতো, যে পরমব্রতর ক্যারেক্টারটা সে এখান থেকে চলে যাচ্ছে এবং তার অবস্থার আরো অবনতি হয়েছে এবং সেখান থেকে চলে যাচ্ছে, সবকিছু বন্ধ বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। এবং যেভাবে কৌশানীর ক্যারেক্টারটা, সে একজন ফিল্ম স্টার, তার এই ভিডিও, তার এই সবকিছু চারিপাশে ছড়িয়ে পড়েছে। এবার পরমব্রতর ক্যারেক্টারটা, তাকে আমরা দেখতে পাচ্ছি সে একটা কন্ট্রাক্ট পাচ্ছে এবং সে আবার ফিরছে, রাস্তা থেকে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে এবং গাড়ি ঘোরানোর পরে ছবিতে যা যা জিনিসপত্র ফার্স্ট হাফে হয়েছে, যে ওকে ওর যা যা প্ল্যানিং, যেভাবে ও কাজ করে সবটা দেখালো এবং কৌশলের ক্যারেক্টারটা বিশ্বাস করলো। এবার ওর সাথে ফ্লার্ট সব হচ্ছে। এবার ছবির ঠিক সেকেন্ড হাফের একটা বড় পয়েন্টে মেঘনার যে ক্যারেক্টার, সে ফিরে আসছে এবং ওর সাথে দেখা হচ্ছে মৃত্যুঞ্জয় করে। এবং এই যে দেখাটা, এই দেখাটা খুব আনসার্টেন ভাবে হচ্ছে। দেখা হওয়ার পরে সেখানে দুজন কথাই বলতে পারছে না, দুজন চলে যাচ্ছে একে অপরের থেকে। এবার পরমব্রতর ক্যারেক্টারটা আগে বন্দুক নিয়ে ঝুলিয়েছে, দুজন সেমেট্রিতে বসে আছে এবং পরমব্রত বন্দুক বার করছে। আর বাদ বাকি ছবিতে যা যা জিনিসপত্র হয়েছে সব একই রকম হচ্ছে। কৌশানীর ক্যারেক্টারটা বসে আছে এবং পরমব্রত বন্দুক টার্গেট করেছে, যেই গুলিটা করতে যাবে গুলিটা চলে না। কৌশালী ক্যারেক্টারটা বলে যে আপনি কি সত্যি আমাকে মারতে চান? পরমব্রতর ক্যারেক্টারটা বলছে বুঝলাম না আমি ঠিক, বলে ও বন্দুকটা যা দেখাচ্ছে আমি বন্দুকটা ঠিক করছি, গুলি চলবে। কৌশালীর ক্যারেক্টারটা বন্দুক বার করে এবং ঠিক দুজনের হাতে, দুজন একে অপরের উল্টো দিকে বসে রয়েছে, এর হাতেও বন্দুক এর হাতেও বন্দুক। তখনও বলে যে আপনার হাতে যে বন্দুকটা রয়েছে সে বন্দুকটা আসল নয়, কিন্তু আমার হাতে যে বন্দুকটা রয়েছে এটা আসল। কারণ আপনি আমাকে মারতে না চাইলেও আমি কিন্তু নিজেকে মারতে চাই। আপনি যতই বলুন আপনি আনন্দকর নন, আপনি এনজয় করেন, আপনি কিন্তু আসলে আনন্দকর। এবার এই চলছে মাথার মধ্যে বন্দুকটা রেখেছে এবং ট্রিগার টেনে নিয়েছে, গুলি চলবে। পরমব্রতর ক্যারেক্টারটাকে তখনও বারবার করে বলে যাচ্ছে। পরমব্রত তখন বলে যে হ্যাঁ, আমার উদ্দেশ্য ছিল আপনাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনা এবং আমি সত্যি মৃত্যুঞ্জয়কর হতে পারিনি, আমি আনন্দকর। এটা যখন বলে, এ গুলিটা ওপর দিকে চালায় এবং এ বলে যে এই সম্পূর্ণ বিষয়টা তো আপনাকে ফিরিয়ে আনার জন্যই করা। তখন পরমব্রতর ক্যারেক্টারটা বলে মানে, আমরা আবার প্রথমে দেখতে পাই যে ও এখান থেকে যখন চলে যাচ্ছিল, এরকম একটা লোককে এই ক্লাস দেওয়ার পরে হেমলক সোসাইটিতে সে সুইসাইড করে এবং এটা ওকে অনেকটা ঠিক রায় যে আমি একে বাঁচাতে পারলাম না এবং সব ক্লোজ করে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় কোয়েলের যে ক্যারেক্টারটা, সে কৌশানীর বন্ধু এবং তারা মিলে প্ল্যান করে কিছু একটা করতে হবে। আমরা যেরকম বহু ছবিতে দেখেছি, ব্লাফ মাস্টার, গেম টেম, প্রচুর ছবিতে, এই পুরো বিষয়টা হচ্ছে কৌশানীর ক্যারেক্টারের স্টেজিং। ও পুরোটা, যেহেতু অ্যাক্ট্রেস, ওর কাছে এটা অ্যাক্সেসেবল বেশি, সে পুরোটা স্টেজ করেছে। যদি আমার কোনো ভিডিও ভাইরাল হয় সেটা চারিপাশে লোকের কাছে যাবে, লোকে জানতে পারবে, পরমব্রতর ক্যারেক্টারটা অ্যাজিউম করবে
এ যদি সুইসাইড করে, যেটা ছবির মোটো হতে পারতো, যদি এ মারা যায়, তাহলে এ যেহেতু সমাজের ফেস, মানুষের কাছে ধাক্কাটা অনেক বেশি লাগবে এবং মানুষ এটার থেকে অনেক বাজেভাবে ইম্প্যাক্ট হবে। যে কারণে এই ক্যারেক্টারটা মনে হয় একে ওই রাস্তায় না, অন্য রাস্তায় আমি ফেরাবো। এবং এটা যখন হবে তখন দেখা যাবে যে পুরোটা স্টেজিং এরা সমাজে আবার আনন্দকরকে ফিরিয়ে আনবে, যে সমাজের দরকার রয়েছে। আমার মনে হয় ছবিটার ইম্প্যাক্ট, ছবিটার ইমোশন, ছবিটার যে ওই হালকা টুইস্টে পুরো মজাটা অনেক বেশি ওয়ার্ক করতে পারত। কারণ ছবির প্রোমোতে ওই শেষে যখন বলে না যে আমি আপনার প্রেমে পড়েছি, গার মেরেছে, তখন কোথাও একটা কি আমাদের মনে হয় যে এবার কি খেলাটা অন্যরকম ভাবে হবে। আমরাও অ্যাজিউম করি যে এবার হয়তো স্টেজিংটা অন্যরকম ভাবে কিছু হবে। এবার আমার কিংবা যেটা ছবিটা উল্টো ভালো, staging আর কি। হ্যাঁ, উল্টো উল্টো। আমার ছবিটা যেটা ভালো লেগেছে খারাপ লেগেছে আমি বলি। আমার ছবিটা ফার্স্ট হাফটা দেখে মনে হচ্ছিল ছবিটা না হেমলকের গতি ধরেই এগোচ্ছে, এবং সেখানে এরকম ভাবে বিশ্বনাথের ক্যারেক্টারটা আসে। বিশ্বনাথ ছবিতে বেস্ট, এবং তার ক্যারেক্টারটা যখন প্রথম সিনেই বলে শিবু নন্দিতার কি ছবি এসছে, আমি হেভি মজা পেয়েছি এবং মেটা হেভি লেভেলে লাগছিল। আর যখন ওই জায়গাটা বলে এই এক বালের সৃজিত মুখার্জি, খালি ছিলার ছিলার ছিলার, গোটা হল হাততালি এবং সিটিতে উড়ে গেছে ওই সিনটায়। তারপরে ওই পরমব্রতর এন্ট্রি, নস্টালজিক ভ্যালু, মজাই লাগছিল গানগুলো যেরকম ভাবে হচ্ছে। ছবিটা সেকেন্ড হাফ থেকে মানে যা জিনিসপত্র হচ্ছে বোঝা যাচ্ছে। আমি অরিত্রকেও বলছিলাম, সাগরনীলকেও বলছিলাম যে হেমলক কত ভালো একটা শুট করা ছবি। ছবিতে যখন কোয়েল মল্লিককেও বলছে যে আমার এরকম একটা শারীরিক সমস্যা রয়েছে, আমার এরকম একটা অসুখ রয়েছে, বলছে শেষমেশ কাল হো না হো, তখন বলে সত্যি আমাকে মাসে মাসে এরকম ব্লাড দিতে হয়। দেখবে দুজনের মুখ দেখা যায় না, শুধু এইটুকু ওটিএস দেখা যায়, দুজনকে হাক করে রয়েছে। এবং যখনও বলছে যে আমি সার্ভাইভ করবো না, এখান থেকে জলটা পড়ছে। তার আগে সচিনের খেলা দেখতে পারবেন না, সৌরভ গাঙ্গুলি মাটন কষা, পুরো প্যান অ্যারাউন্ড চলে যাচ্ছে, শটটা চলে যাচ্ছে। আর এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দুজন দুজনকে বলে গেল একটা টু শটে, মানে খুব বাজে ওটা। এবং ছবিটা যে জায়গাতে ছবিটার এন্ড পয়েন্টে যায় ছবিটা, মানে ঠিক আছে বাথটাবে রয়েছে, পরমব্রতর ক্যারেক্টারটা ওই সংলাপটা দিচ্ছে, জীবাশ্ম দুজন দুজনকে ছাড়তে পারবে না, ঠিক আছে, সংলাপ টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। এবং তাও যদি শটটা দেখতে ভালো হতো, সুইমিং পুলটা দেখতে ভালো লাগছে, কিন্তু যখনই ফ্রন্ট থেকে দেখাচ্ছে পিছনে ওরকম একটা লজ, যেটা দেখলে মনে হচ্ছে খুব কম টাকার, সামনে বাথটা, মানে শটটাও দেখতে ভালো লাগছে না। তো যে কারণে আমার ছবিটা ভালো লাগেনি। আর মানে শেষের দিকটা মানে ওভারঅলে আমার মোটা মানে খুবই অ্যাভারেজ বিলো অ্যাভারেজ ছবি মনে হয়েছে। আর ছবির যে এন্ড পয়েন্টটা, তুমি হেমলকের এন্ড পয়েন্ট দেখবে, সারা হাওড়া ব্রিজে শুট করেছে, আর এটার এন্ড পয়েন্ট এটা কি ওটা, আমার ওটা খুব অ্যাক্রোপলিস বাজে মলেই শুট করা। এই যে ওটা অ্যাক্রোপলিস মডেলের পার্কিং লট ওটা। ওটা আমার একদম একদম জালি লেগেছে যে শালা ওটা হেমলক। ওরকম ভাবে রাতের দৃশ্য তুমি দেখবে, লরিগুলো যাচ্ছে আর আমার মতে তোর কেউ নেই গানটা হচ্ছে, ক্যামেরাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কি সুন্দর শটটা, কি বিউটিফুল, গাড়িটা বেরিয়ে গেল। আর এখানে তুমি দেখবে যে কি হলো, ওটা কৌশনী ওকে নিয়ে বলে চলিয়ে গেল। না, আমি আমি একটা কথা এখানে বলি, আমি খুব মানে অনেস্টলি বলছি, আমি জানি না এটা বলা উচিত কিনা, কিন্তু কর্ণজিৎ অ্যাকচুয়ালি আমাকে বলছিল, খুব ভালো একটা পয়েন্ট অ্যাড্রেস করেছে, যে সৃজিত মুখার্জি একজন এমন পরিচালক যে তার ছবিতে আতলামি করে না, আর যদি করে সে জানে ওটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আতলামিটাকে। কিন্তু শিবুদা, আমি বলছি শিবুদার একটা ছবি উদাহরণ কর্ণজিৎ দিচ্ছিল, বেলা শুরু, সেখানে হচ্ছে বোধহয় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আমার মনে নেই আরেকটা কোন চরিত্র ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় হয় বোধহয়, তারা সবাই মিলে কবিতা বলছে, ঠিক আছে, আবৃত্তি করা শুরু করে দিয়েছে হঠাৎ করে, দুজনে মিলে একটা ঘরের মধ্যে আবৃত্তি করছে, ঠিক আছে। এবার আমি আর কর্ণজিৎ, আমার মনে আছে হলে আমরা যখন বেলা শুরু দেখতেছি, আমরা বুঝতেই পারছি না কেন আবৃত্তি হঠাৎ করে করা শুরু করলো, কি হলো ওই দৃশ্যে, মানে আমরা ব্ল্যাঙ্ক সম্পূর্ণরূপে, ঠিক আছে। এবার যখনই এক্স ইকুয়ালস টু প্রেমে ধরো আবৃত্তি হচ্ছে, কর্ণজিৎই বলছিল আমাকে এক্স ইকুয়ালস প্রেমের উদাহরণ, সেখানে দেখবে সৃজিতার একটা নিজের লেখা কবিতা ছিল, অনিন্দ কবিতাটা বলে। এবার সেখানে দেখবে তুমি ট্রিটমেন্ট দেখবে, ট্রিটমেন্টে ওটাকে যে ক্যামেরাটা পুরো 180 360 ঘুরছে, অ্যাকচুয়ালি ট্রিটমেন্টে আর কি বের করে দিচ্ছে খেলাটা। এবার সেই জিনিসটা সৃজিত মুখার্জি সামহাউ, একটু আগেই মেকিং নিয়ে কথা বলছিল রূপমদা, এই ছবিটায় না সেটা সেটা হয়নি, যে আমি একটু ইন্টেলেকচুয়াল লেভেলে অপারেট করব, কিন্তু আমি সেটাকে মানে সেটাকে সামহাউ কমার্শিয়াল করে দেবো, যেটা সৃজিত এত এত বছর ধরে করতে পেরেছে। এই ছবিটা প্রথম ছবি যেখানে আমার মনে হচ্ছে সেটা মানে সেটা কোথাও একটা ভুল লাইনে আর কি চলে গেছে, সেটা হ্যান্ডেল সৃজিত এবারে আর করতে পারেনি। নালে নালে অ্যাকচুয়ালি মানে
দেখো যেটা অরিত্রদা রিভিউতে বলছিলাম, দেখছিলাম যে এ দিল হ্যায় মুশকিল ওই ওই জোনে ছবিটা ধীরে ধীরে একটু একটু ঢোকে আর কি। আমি বলবো না পুরোপুরি, কিন্তু একটু মানে রিজেম্বলেন্স রয়েছে। এবার সেটা কিন্তু ভালো হতে পারতো, কিন্তু মানে এরকম নয় যে, মানে আমি বলছি স্ট্যান্ড অ্যালোন যদি একটা ছবি হতো, মানে আমি কখনই হেমলকের সিকুয়েল হিসেবে বলছি, স্ট্যান্ড অ্যালোন ছবিতে এই আইডিয়াটা এও করতে পারতো, কিন্তু সেটা হয়নি কারণ জিনিসটা লাস্টের দিকে গিয়ে এতটা মানে আমি বলবো ঝিমিয়ে গেল। মানে আমি একটু মানে ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি, এবং আমি মানে দুঃখ পেয়েছি, কারণ আমরা সবাই হেমলকের ফ্যান, মানে রূপম দা হোক, অরিত্র দা হোক, বা এখন যারা দর্শকরা দেখছে সোশ্যাল মিডিয়াতে যারা খারাপ বলা বলি করছে, আমি তো অনেকে দেখছি খুব রাগারাই করছে সৃজিতার সঙ্গে যে কি করে সৃজিত মুখার্জি এই ছবিটা বানাতে পারে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সে ছবি, কিন্তু তারাও অ্যাকচুয়ালি হেমলকের ফ্যান, তারা সৃজিত মুখার্জিকে একটা সময় ভালোবেসেছে, এখনো ভালোবাসে, তার থেকে এক্সপেকটেশন রাখে, সেই জন্যই মেবি এই ধরনের একটা সোশ্যাল মিডিয়াতে একটুখানি মানে আর দেখতে আর পাচ্ছি আমার আরেকটা নানান ধরনের। বিষয় কারণ আরেকটা বিষয় হচ্ছে, তুমি দেখবে ছবিটা দেখার সময় এই যে মেঘনা নামটার উল্লেখ, কোয়েলের ক্যারেক্টারটা নিয়ে যে উল্লেখ, যে স্টেটমেন্ট গুলো বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা আছে, আমার মনে হয় যখন একটা ক্যারেক্টার না লোকে রিলেট করে ফেলে, আইকনিক হয়ে যায়, সেই চরিত্রগুলোকে না এরকম ভাবে বোকা বোকা ভাবে আনা উচিত না, রেফারেন্সটা আনাই উচিত না। যেভাবে এই চরিত্রটা এই গল্পে মানে যেরকম ভাবে আসছে, যেভাবে উল্লেখটা আসছে, খুব বাজে লাগছে। এই চরিত্রটাকে এখন তাহলে খুব স্বার্থপর মনে হয়। এটা দরকার নেই, ওই চরিত্রটা যতটা আমাদের মনে জায়গা করে রেখেছে, এগুলো দরকারই নেই। তা আমি দেখো, আমি আমি এটাই আশা করবো যে সৃজিত দা পদাতিক ভীষণ ভীষণ ভালো বানিয়েছে, এবং আমরা সবাই মানে আমরা সবাই পছন্দ করি ছবিটাকে। তারপর সত্যি বলে সত্যি কিছু নেই, ভীষণ ভীষণ ভালো বানিয়েছে। মাঝখানে কিল বিলটা একটু মানে অনেক দর্শকের ভালো লাগছে, অনেক দর্শকের ভালো লাগছে না। আমি আশা করবো উইঙ্কেল টুইঙ্কেল এবং তার পরবর্তীতে লহ গৌরাঙ্গের নাম রে, এই যে দুটো ছবি আসছে, এগুলো সৃজিত দা ভালো বানাবে। এটা বলতে চাই, দেখো আমার কি মনে হচ্ছে বলতো, আমি মানে হেমলকের লেভেলের ছবি এক্সপেক্টও করছিলাম না, কিন্তু কিলবিল ফার্স্ট হাফে খুব এন্টারটেনিং ছিল। বিশ্বনাথ বসু আসছে, বা ইভেন পরমব্রত চট্টোপাধ্যায় যে লাইন্স গুলো, গান যেভাবে ফ্লার্ট করছে, সবকিছু দিয়ে মজাটা ছিল, এন্টারটেনমেন্ট ভ্যালুটা বেশ হাই। বা সেকেন্ড হাফেও যেখানে যেখানে কমেডি আছে, মানে ধরো হসপিটালের যে সিনটা আছে, বা সেগুলো ওয়ার্ক করছিল। বাট কি হয়েছে, আমার ছবিটা দেখতে দেখতে মনে হয়েছে সেকেন্ড হাফে গিয়ে না প্লটটা শেষ, মানে প্লটটা তো ওয়ান লাইনার প্লট, আর সেটা ওরা গিভ অ্যাওয়ে করে দিয়েছে অলরেডি, মানে ট্রেলার লেভেলে, ট্রেলার টিজার লেভেলে। এবার কি হয়েছে সেকেন্ড হাফে কি যেন ছবিটার মধ্যে আর কোনো গল্প নেই। তুমি দেখবে এই ছবিটাকে যে রূপম বললে একটা ওয়েতে ডিল করা যায়, তুমি ওই যে সন্দীপ্তা সেনের যে ট্র্যাকটাকে আনছো, দুই বোনের ওই প্রফেসরের সাথে প্রেম ছিল, এই ছিল, ওটাকে তুমি এইভাবে ঘুরিয়ে, মানে ওটার কালমিনেশনটা মেন গল্পের সাথে কিভাবে হতে পারতো, যে অ্যাকচুয়ালি ওর বয়ফ্রেন্ড অনিন্দ নয়, সন্দীপ্তা সেন নিজেই লিক করেছে নিজের বোনের ভিডিও, তবে তো ওটার সাথে যে ওই রাগটা ছিল, সেই জন্য ওই নিজের বোনের ভিডিও লিক করেছে। যদি এরকম একটা অ্যাঙ্গেল আসে তবে আমি বুঝতে পারি যে ওটা কেন দেখাচ্ছে, কিন্তু ওটা যে দেখালো ওটা একটা খাপচারা প্লট, মানে ওখানে আর কোনো প্লট নেই, মানে গল্পটাকে মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য তার মাঝে যে ফিলার সিন, সেখানে আর কি ওইটাকে ঢোকানো হয়েছে, যে দুটো বোন ডিস্কে যাচ্ছে, কথা বলছে নিজেদের মধ্যে। বাট ওটা কি অ্যাড করছে, মেন মানে সাব প্লটের কাজ কি সিনেমার মধ্যে, মেন প্লটটাকে সার্ভিস করা, অ্যাটাচ করা, সেপারেট হতে পারে না জিনিসটা। ঠিক আছে, কিছু ভাবে তোমাকে কানেক্ট করতে হবে ওটার সাথে, তো ওটা কানেক্ট হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখো, তো ওই জায়গাটা প্লটটা মানে হারিয়ে গেছে, মানে আর প্লট নেই, র্যান আউট অফ আইডিয়াস, তখন আর কি জিনিসটা ড্র্যাগড হচ্ছে। আর আরেকটা জিনিস, আমরা ডায়লগের প্রশংসা করছি, ডেফিনেটলি কমেডি আছে, আমরা এন্টারটেনমেন্ট লেন্স দিয়ে দেখলে ডেফিনেটলি, বাট প্রবলেমটা হচ্ছে সৃজিতদার প্রত্যেকটা ক্যারেক্টার সেম ভাবে কথা বলছে। বিশ্বনাথ বসুর একটা নিজস্ব ইউনিক আইডেন্টিটি ছিল, বাট তাকে ছাড়া বাকি অনিন্দ তুমি দেখো যেভাবে সার্কাস্টিক ওয়েতে কথা বলছে, ওই হিসি হিসি বলে বলছে না, তো ওর ওর যে ডায়লগ ডেলিভারি, সন্দীপ্তা সেন যেভাবে সার্কাস্টিক্যালি ওর মায়ের সাথে কথা বলছে, কৌশানী যেভাবে কথা বলছে, পরমব্রত চট্টোপাধ্যায় তো আছেই, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একই ভাবে কথা বলছে। তারা কিন্তু সৃজিত মুখার্জি যেভাবে নিজে কথা বলেন রিয়েল লাইফে, সেটারই এক্সটেনশন ওই ক্যারেক্টার গুলো। সেটা হবেই, অবশ্যই পরিচালকের এক্সটেনশন হবে, কিন্তু একটা ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার সেম ভাবে কথা বলতে পারে না, তাদের মধ্যে একটা ইউনিক ট্রেট থাকতে হয়, মানে কথা বলা, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার তো নিজস্ব নিজস্ব ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের লাইফস্টাইল ইত্যাদি, সেই অনুযায়ী তো তারটাই হবে। ধরো না, যদি আমি কৌশানীকে দেখাচ্ছি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার কথাবার্তা যদি পলিশড হয় আমি মানতে পারি, বাট সন্দীপ্তা সেন তো একটা ওরকম জায়গা থেকে আসছে, তার কথার মধ্যে ওই সেম লেভেল অফ সার্কাজম, সেম লেভেল অফ হিউমার, মায়ের সাথে যখন কথা বলছে যে কিচ্ছু হবে না, মরে যাবে না, কি করে আসছে, ওটা তুমি যদি ভেবে দেখো, মানে অ্যাকচুয়ালি যদি না আর্টিস্টিক পার্সপেক্টিভ লেন্স দিয়ে দেখে দেখো, তাহলে ওটা ভালো নয়, কিন্তু এন্টারটেনমেন্ট পার্সপেক্টিভ দিয়ে ডেফিনেটলি ভালো লাগছে। এবার দেখো না, মেকারদের আমরা ব্লেম করতে পারি না, দেখো মেকারদের আমরা ব্লেম করতে পারি না, এরকম একটা সময় পয়লা বৈশাখে রিলিজ করে বাংলা ছবি এই ব্যবসা করতে পারছে বিকজ ওই সিকুয়েল ট্যাগটা আছে বলে, নাহলে বাঙালি কিন্তু হলে যেত না।
সিকুয়েলটা একটা আছে হুম। বলে কিন্তু হলে যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে একটা মানে একটা ভালো বিজনেস যে করতে পেরেছে, যে বিজনেসটা 5 দিন ধরে পুজোর সময় হয়, সেই বিজনেসটা এখানে করতে পেরেছে। তো দেখো এটা তো প্রোডাকশন হাউস ভাই নিজের টাকা তো সেফ লাগাবে। তুমি এসবিএফ এর যদি হুম। লাইন আপ দেখো, এরপরে দা একেন আসছে, দ্যাট ইজ অলসো সেফ বেট। তো ওইভাবেই ওরা হুম। প্ল্যানিং গুলো করেছে। তো আমি এটা কিছু মানে বিজনেস পার্সপেক্টিভ দিয়ে কোনো ভুল দেখি না, বিকজ একেই চলছে না ছবি, সেখানে কিছু তো চালাতে হবে। হুম। তো হ্যাঁ, হুম। হুম। চলো যাই চলো হোক আমরা আমরা পরের অন্য টপিকে মুভ করি নাকি? পরের টপিকে যাই। হ্যাঁ। ভোগের টিজার। আচ্ছা, ভোগের টিজার নিয়ে যদি কথা বলি, তো সবার আগে বলতে হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা ছিল হচ্ছে জেলার থেকে টোকা। এবার জেলার থেকে টুকলে সমস্যা নেই, ঠিক আছে, টুকেছে ভালো কথা, কিন্তু নেলসন, দিলীপ কুমার, লোকেশ, এদের না নিজেদের একটা স্টাইল আছে। এই যে অ্যানাউন্সমেন্টটা কিন্তু নিজেদের মতো করে বের করেছে, এবং তুমি দেখো প্রত্যেকবার নেলসনের যে ছবিগুলো অ্যানাউন্সমেন্ট হয়, জেলার, জেলার 2, একটা ইউনিকনেস রয়েছে। এটা মনে হয় আমরা একটা 2 মিনিট 1.5 মিনিটের শর্ট ফিল্ম দেখলাম। এত সুন্দর কম্পোজিশন, এবং জেলারের ওই যে মানে আইকনিক চশমাটা রয়েছে, ওখান থেকে লাইটটা শিফট করছে, চশমাটা চোখে পড়ছে, কি মজা। আর এখানে এটা একটা হরের কাজ, সেখানে অ্যানাউন্সমেন্টটা যাই না, জোর করে ট্রিট করা দরকার ছিল না। তবে যদি টিজারটার কথা বলি, টিজারটা কিন্তু ভীষণ ইমপ্রেসিভ লেগেছে আমার, খুব শার্প লেগেছে যেরকম ভাবে ওরা স্প্লিট স্ক্রিনের বিষয়টা ব্যবহার করেছে। এবং ভোগ গল্পটা আমি বহু আগে শুনেছিলাম সানডে সাসপেন্স, এবং ওই গল্পটা যে মানের গল্প, যেভাবে গল্পটাকে সানডে সাসপেন্স ক্রিয়েট করেছে, সেটা জাস্ট ফ্যাবিউলাস, মানে দারুণ। আমি জানি না এখানে ছবিটা কি হবে, এই শোটা কেমন কি দাঁড়াবে, তবে এই শোটার উপরে যদি ভেবে রাখো, আমি তোমাদেরকে একদম ফ্যাক্ট বলছি, পর্ণ সবরীর সাপ, সেটার সময় যদি চাপ 10% থাকে, এবার 110। কারণ ভোগের যা অডিয়েন্স আছে অরিত্র আর সাগরনীল, সেটা তোমরা ভাবতে পারছো না। ভোগ নিয়ে যদি একটু 19-20 হয়, তারা যে কি রকম লেভেলের রিয়াকশন দেবে, যে কারণে আমি চাই খুব ভালো হোক, কাস্টিং তো ভালো, এবং আপাতত টিজারটা খুব প্রমিসিং, প্রত্যেকটা শট খুব ভালো। আর দেখলে বুঝতে পারবে এবার না স্কেলটা আপ করেছে, এবং সাপোর্টিং কাস্টও ভালো নিয়েছে। দেখার কেমন হয় ভোগ, গল্পটা তো খুব ভালো, একটা সিডাকটিভ নেচার আছে, সেটাকে দেখার কিরকম ভাবে ব্যবহার করে। আর অনির্বাণ পার্নো, আশা করছি দুজন পারফরমেন্সে খুব ভালো কাজ করবে। আমার টিজারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, আশা করছি কাজটা ভালো হবে। আমার দেখো কি বলতো, আমি কালকে একটা সিরিজ দেখলাম প্রাইমে, সেটার নাম হচ্ছে খফ বলে, ঠিক আছে? আমি সাগর নীলকে দেখে শেষ করেই মেসেজ করেছি যে সাগর নীল এটা আচ্ছা। দেখো, এটা গোল্ড স্ট্যান্ডার্ডের হয়েছে, দারুণ হয়েছে। রূপমকেও বলবো দেখো, ব্যাপক হয়েছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট। লাস্ট এপিসোডটা একটু দেরিয়েছে, ঠিক আছে, ওই জায়গাটা একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছে মনে হবে তোমার জিনিসটা, বাট বাকি যা এক্সিকিউশন, যা পারফরমেন্স, আর যে এই যে মেসেজিং এর কথা বলা হচ্ছে না, মেসেজিংটা এত সুন্দর করে এসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আর কি খুব মানে আমার দেবজ্যোতি মুভি বা দেবজ্যোতি ওর সাথে কথা হচ্ছিল, এই ভোগ গল্পটা তুমি যদি আইডিয়া লেভেলে দেখো, হোয়াট ইজ মানে ভোগের আইডিয়াটা কি, যে তুমি একটা দেবীকে পুজো করছো, আরাধনা করছো, ঠিক আছে, খুব প্যাশনেটলি করছো করছো করছো, আর একটা দেবী। এবার এই যে একটা কোনো পুজো আচ্ছা আরাধনা করা, এটাও তো একটা একটা জ্ঞান অর্জন করার মতো, এটাও তো একটা মানে চর্চা, যেরকম আমরা পড়াশোনা চর্চা করি, শিল্প চর্চা করি, সেরকম ওটাও একটা চর্চা। এবার তাই জন্য দেখবে দেবীটা হচ্ছে মাতঙ্গী, সরস্বতী যেরকম বিদ্যার দেবী, মাতঙ্গী মানে সরস্বতীরই তান্ত্রিক রূপ। এবার সেইটা যখন তোমার করতে করতে একটা লাইন থাকে, সেই লাইনটাকে তুমি ক্রস করে যাচ্ছ, তোমার যখন জিনিসটা প্যাশন থেকে ব্লাইন্ড ফেথের দিকে চলে যাচ্ছে, রিলিজিয়াস ডগম্যাটিজমের দিকে চলে যাচ্ছে, ইউ আর গোয়িং ইনটু আ ক্রেজি জোন, মানে লোকটা ধীরে 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 সাইকোলজিক্যাল একটা চেঞ্জ ওর মধ্যে আসছে। এটাই তো মূল টেক আউট, এটা যে ইফ ইউ আর ডুইং ইট, মানে ব্লাইন্ড ফেথ যদি হয়ে যায়, ফেথ ভালো, বাট ব্লাইন্ড ফেথ হয়ে গেলে ইট উইল টার্ন ইউ ইনটু আ ক্রেজি পারসন। এবার এই জিনিসটা, এই যে ওই যে ভয়টা বা ওই যে মাথার মধ্যে যে সাইকোলজিক্যাল চেঞ্জটা, সেটা কত সুন্দর করে ক্যাপচার করতে পারে সেটাই। এবার এই এই এসেন্সটা ক্যাপচার করা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ ইটস আ ইন্টারনাল থিং, পুরো জিনিসটা কিন্তু মাথার ভিতরে চলছে। ও যে ধীরে দাড়ি রাখতে শুরু করছে, নোংরা ভাবে থাকতে শুরু করছে, ভোগ আই থিঙ্ক সবাই জানে, তাই জন্য হ্যাঁ। বলছি। তো এইটা কিন্তু দেখানো, এই যে ট্রান্সফরমেশনটা, মানে এটা কিন্তু একটা ইন্টারনাল একটা জার্নি রয়েছে, সেটা কতটা ভালো করে দেখাতে পারে সেটা, মানে সেটা কিন্তু খালি টিপিক্যাল জাম্প স্কেয়ার্স দিয়ে হবে না। মানে খফ কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, হরর সিন আছে ভালোই এক্সিকিউটেড, কিন্তু সেটা কিন্তু খালি খফ কিন্তু হররের জন্যই ওয়ার্ক করছে না। মানে একটা মেয়ে দিল্লির বাসে যাচ্ছে, সেটাও তার জন্য ইকুয়ালি ফিয়ারফুল, ইকুয়ালি ক্রিপি। মানে অ্যাকচুয়ালি ছবিটা মানে খুব মানে সিরিজটা অ্যাকচুয়ালি খুব ফেমিনিস্টিক একটা হরর সিরিজ। তো ওখানে মানে বাসে যাচ্ছে, সেটাও ওর কাছে ততটাই ক্রিপি যতটা একটা ভূত সামনে চলে এসে হচ্ছে। সেই ক্রিপি নেচারটা, মানে সাইকোলজিক্যাল যে একটা ট্রান্সফরমেশন, সেইটাকে কতটা ভালো করে ক্যাপচার করতে পারে, উইচ উইল বি ভেরি ডিফিকাল্ট। এটা এই ধরনের জিনিসকে ক্যাপচার করা, যখন এই জিনিসটা তোমার মাইন্ডের মধ্যে চলে যাচ্ছে,
এই এসেন্সটাকে ক্যাপচার করা ইটসেলফ মানে ডিফিকাল্ট হয়ে যায়। আর ভোগের যেহেতু আগেন ফ্যান ফলোইং আছে, প্লাস ক্লাইম্যাক্সটা বিশাল বড় একটা শোডাউন আছে, সেই ক্লাইম্যাক্সটাকে বাংলার বাজেটের মধ্যে কি করে ক্যাপচার করবে সেটাও একটা বড় ব্যাপার হয়ে যায়। সবকিছু মিলে বাট অ্যাক্টরস ভালো রয়েছে। আর আমার টিজারটা ইমপ্রেসিভলি লেগেছে, আমার টিজারটা খারাপ না, অ্যানাউন্সমেন্ট টিজারটা তো রূপম বলেই দিল অলরেডি জেলার থেকে কপি, বাট টিজারটা আমার ভালোই লেগেছে, এমনি খারাপ লাগেনি। এবং আমার মনে হয় কোথাও অনির্বাণ ভট্টাচার্য ভালো অভিনেতা, পার্নও ভালো অভিনেত্রী, কোথাও তারা লফ করে দেবে। তবে পার্নোর দিকটা আমি বলবো, পার্টিকুলারলি পার্নোকে আরেকটু গ্রাম্য অ্যাকসেন্টের মধ্যে একটু গ্রাম্য ব্যাপার একটু আনা উচিত ছিল। মানে মানে খুব ফ্ল্যাট ভাবে আর কি বললো আর কি, মানে আরেকটু মানে একটা যেন মিস্ট্রি দরকার ছিল ক্যারেক্টারটার মধ্যে, এটা আমার মনে হয়েছে। সাগর নীল? না দেখো, আমার টিজারটা বেশ ভালোই লেগেছে, টিজারটা ভালোভাবে ডিজাইন করেছে এবং অনির্বাণ ভট্টাচার্যের পার্টিকুলার যে সিনটা যেখানে বলছে এসে দেখে যাক মা আমাকে ভালোবাসে কিনা, সেই জায়গাটা কিন্তু মানে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স অ্যাকচুয়ালি খুব ভালো। এবং যেটা অরিত্রদা এতক্ষণ ধরে বললো যে ইন্টারনাল ব্যাপার, তো সেটা পারফরমেন্সের উপরে অনেকটা ডিপেন্ড করবে, যে কত ভালো পারফরমেন্স তার উপরে ওটা বেরিয়ে আসবে। সবটা মানে সব ক্ষেত্রে মানে বিশেষ করে যখন জিনিসটা ইন্টারনাল তখন কিন্তু ডিরেক্টরের হাতে পুরোটা যে থাকে তা নয়, অ্যাক্টরের পারফরমেন্সের উপরে রিলাই করতে হয় ডিরেক্টরকে তখন, এবং সেখানেই ম্যাজিকটা হয়। তো সেই ম্যাজিকটা হয়েছে কি হয়নি সেটা আমরা সিরিজটা দেখলে সত্যি বলতে বুঝতে পারবো। টিজার এবং ট্রেলার লেভেলে ইমপ্রেসিভ লাগবে, এটা খুব মানে যদি মেকিংটা ঠিকঠাক হয়ে থাকে তাহলে ইমপ্রেসিভ লাগবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, বিশেষ করে ভোগের মতন ইয়ের ক্ষেত্রে। এবার সিরিজটা দেখা যাক, মানে পরমব্রত চট্টোপাধ্যায় সিনেমা হলে, আমি বারবারই বলি, সিনেমা হলে যেগুলো মুক্তি পায় সেই ছবির যে কোয়ালিটি এবং তার ওটিটি প্ল্যাটফর্মে যে কন্টেন্ট আসে তার কোয়ালিটি একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দেখা যাক ভোগের ক্ষেত্রে সেই ব্যারিয়ারটাকে সে ভেঙে দিতে পারে কিনা। এই রাত তোমার আমার ভীষণ ভালো হয়েছে, তো সেই স্ট্যান্ডার্ড যদি কিছু হয়ে যায় হরর জনরার মধ্যে, যেটা অ্যাকচুয়ালি দরকার, কারণ মানে খুব বেশি তো হরর কন্টেন্ট আমাদের এখানে হয় না। অভিরূপদা চেষ্টা করছে নিজের মতো করে, এদিকে পরমব্রত চ্যালেঞ্জিং করছে, দেখা যাক যদি ভালো হয় তো ভালো। এবং অরিত্রদা সবসময় বলে যে হররের, আমাকে মাঝে মাঝেই বলে যে হররের একটা বিশাল অডিয়েন্স রয়েছে সাগর নীল, এবং যেটা ব্যাপারে আমরা সকলে জানি খুব ভালো মতো। এবং সেই অডিয়েন্সটা তো মানে দেখবেই, মানে যারা ভোগ অডিও স্টোরি বেঁচে আছেই হররের জন্য। হ্যাঁ, অডিও স্টোরি জিনিসগুলো, ইউটিউব চ্যানেল গুলো বেঁচে আছে হররের জন্য। আর এখন তুমি যদি দেখো লাস্ট কিছু বছরে এই হরর, তুমি দেখেছো হরর নিয়ে যত পডকাস্ট হয় সেই পডকাস্টের ভিউ দেখেছো? হরর নিয়ে যে চ্যানেল গুলো আছে, যে এইখানে এই যে অমুক জায়গাটা হরর মানে হন্টেড, ওই জায়গাটা হন্টেড, ওই চ্যানেল গুলোর ভিউ দেখবে একবার। পিপল ওয়ান্ট টু গেট স্কেয়ার্ড, ভয় পেতে হবে, মানে ভয় পাওয়াতে হবে আর কি। ঠিক আছে, আমি তো মানে ভাই রামগোপাল বর্মার ওই মানে স্টেটমেন্টটা আমি 100% এগ্রি করি। রামগোপাল বর্মা বলছে যে আমি যখন ভূতের ছবি দেখতে চাই আমি আই এম নট লুকিং ফর দ্য স্টোরি। ঠিক আছে, ওসব পরে, আগে হচ্ছে আমাকে ভয় দেখাও, ভয় পেতে হবে, ক্রিপি একটা অ্যাটমসফিয়ার হতে হবে যে ভাই ভয় পেলাম। ঠিক আছে, এবং সেটা অনেকটাই স্টেজিং এর উপর দাঁড়িয়ে আছে। না অ্যাকচুয়ালি টিপিক্যাল যে হরর ছবির অডিয়েন্স, মানে একদম যে হরর ছবি মানে যারা অ্যাকচুয়ালি হরর জনরাটাকে আলাদা করে ভালোবাসে, তারা কিন্তু ভয় পেতেই চায়। যে আমার প্রাইমারি টার্গেট হচ্ছে আমি যাব, ভয় পাবো। অনেক হলিউড ছবি তো আমরা দেখি যেখানে দেখবে তুমি প্লট লেভেলে খুব মানে সারফেস লেভেলে অপারেট করছে, মানে সেরকম মানে থিন প্লট। স্যাম রেমির ইভিল ডেডে কি আছে? ইভিল ডেডে তো জাস্ট ওই ভূত প্রসেস করে যে মারো মারো কাটো স্ল্যাশারের মতো পুরো চলছে, ওখানে তো ওইসব কিছু মেসেজ ফেসেজ নেই। স্যাম রেমি তো একদম স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু মস্তি। ইভিল ডেডে কি হচ্ছে, সব বডি ফডি জুড়ে গিয়ে একটা পুরো বডি হরার পুরো এরকম ক্রিচারের মতো হয়ে যাচ্ছে, ওগুলো দেখতেই মস্তি লাগে আর। এবার হররেরও দেখো বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন পরিচালক নিজের মতো করে বানাবে এবং সেটার একটা অডিয়েন্স অবশ্যই থাকবে। এবার দেখা যাক যে ভোগ কিরকম হয়। আর আমরা একটুখানি একেবারে রেট্রো নিয়ে কথা বলি, রেট্রো ট্রেলার নিয়ে আমরা কথা বলি। রেট্রো, আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে অডিয়েন্স আমি দেখছিলাম কমেন্টে, সেটা হচ্ছে আমি অডিয়েন্সকে বলে রাখি এর পার্ট 2 আপনারা দেখতে পাবেন ভোগ রিলিজ হওয়ার পরে। লোকে একটা জিনিস খালি কমেন্ট করছিল, সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় ভার্সেস অরিত্র। তো এটা আপনারা দেখতে পাবেন ভোগ রিলিজ হওয়ার পরে। আমরাও দেখার জন্য বসে আছি মুখী, আমরাও দেখতে পাবো। না না, এটা লোকে ভুল ভাবছে। না না, আমি তোমাকে বলছি এটা লোকে ভুল ভাবছে। লোকে অনেকে এরকম মানে অনেকে মানে পরমদার ফরে কমেন্ট করেছে যে অরিত্রকে চাটন দিল, অনেকে এরকম কমেন্ট করেছে যে এটা খুব খারাপ জিনিস। আমি একটা জিনিস বলতে চাই, না না আমি একটু আগে বলে নি রূপম, ওইখানে রূপম আগে থেকে এসে প্রেজেন্ট ছিল। রূপম যখন ইন্টারভিউটা চলছিল, রূপম খুব ভালো করে জানে, রূপম বলতে পারবে যে ইন্টারভিউটা যখন শেষ হয়েছে আমি, সৃজিত দা, পরম দা, রূপম, আমরা কতগুলো সিরিজ সিনেমা নিয়ে গল্প করছিলাম। ঠিক আছে, ফ্রম বলে যে সিরিজটা আছে সেটা নিয়ে কথা হচ্ছিল, তখনও সাগর নীল পৌঁছাওনি, সেটা নিয়ে কথা হচ্ছিল। তারপরে ওই যে যে ছবিটার নাম কি যেন, আদার্স না, যেটা যেটা সেই অমিতাভ বচ্চনের একটা রিমেক হয়েছিল, সেটা নিয়ে কথা হচ্ছিল।
তারপরে পরমদা ইন্দোনেশিয়ান হরার নিয়ে বলছিল। তো এরকম প্রচুর আমাদের আলোচনা হচ্ছিল। তো এরকম নয় যে ইন্টারভিউ শেষ হয়েছে আমরা মারামারি করেছি, একেবারে নয়। আর পরমদাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কুমিরডাঙ্গা বলে একটা কাজ, সেটা নিয়ে আমি পরমদাকে জিজ্ঞেস করছিলাম। আর পরমদা আমাদের শ্রীমান শ্রীমতীতে অভিনয় করেছে, ঠিক আছে। আর পরমদা কালকে আমার সাথে ট্রেলার লঞ্চে দেখা হয়েছে, গল্প করছিল সেখানে, ঠিক আছে। সেখানে খফ নিয়ে কথা হচ্ছিল অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই। লোকে ভাবছে যে হেভি বাওয়াল হয়ে গেছে, এরকম কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। হয়তো আমি যে কোয়েশ্চেনটা করতে চেয়েছিলাম সেটা আমি হয়তো পুরোপুরি কমিউনিকেট করতে পারিনি বুঝিয়ে, পরমদা হয়তো বুঝতে পারেনি। তো সেই জন্য একটা কমিউনিকেশন গ্যাপের জন্য ওরকম ব্যাপারটা গেছে। তা বলে কিন্তু পরমদারও যে উদ্দেশ্য আমাকে ইনসাল্ট করা বা আমারও উদ্দেশ্য ছিল এটা বলা, এরকম কিন্তু কিছু নয়। আর সাগর নীলও জানে, সাগর নীলও এই সেম কোয়েশ্চেনই রেখেছিল নিজের কোয়েশ্চেনের, টাইমের কনস্ট্যান্টের জন্য করতে পারেনি, ঠিক আছে। আমার প্রশ্নটা কি ছিল যে তোমার হরর ছবির মধ্যে কি ড্রামা থাকবে না, ইমোশন থাকবে না? সবই থাকবে, কিন্তু ওখানে যে টেকনিকটা, লাইট সাউন্ড ইত্যাদির যে টেকনিকটা, সেই টেকনিকটাকে বেশি প্রায়োরিটি দিতে হয়। কারণ যদি উপরে হরর লেয়ারটা ওয়ার্ক না করে, নিচের কোনো মেসেজিং যতই স্ট্রং হোক ট্রান্সলেট হবে না। এবং তুমি দেখবে নুহা সুমায়ুনকে, যে পেট কাটা সব বানিয়েছিল, পেট কাটা সবার সময় আমি একটা অনলাইনে ইন্টারভিউ করেছিলাম, হি টোল্ড দ্য সেম থিং। নুহা সুমায়ুনের পেট কাটা সব ফার্স্ট সিজন তো দুর্দান্ত, অ্যান্ড হি টোল্ড দ্য সেম থিং যে ইট ইস আ ভেরি টেকনিক্যাল জনরা। সাউন্ড আর লাইটিং এর কাজ, ক্যামেরার কাজ, ইটস ভেরি ভেরি, মানে তোমাকে কনসিয়াসলি করতে হবে। কারণ মানে তুমি দেখবে একটা জর্ডান পেলে আছে না, জর্ডান পেলে যে ওই গেট আউট টেট আউট বানিয়েছে, ওর একটা ইন্টারভিউ আছে, ওখানেও বলছে যে মানে কমেডি আর হরর আর ভেরি সিমিলার, মানে কয়েনের এপিট ওপিট। তুমি যা সাউন্ডের একটু ফ্লাকচুয়েশনে মানে একটা সিনকে কমেডি বানাতে পারো, একটা সেম সিনকে হরর বানাতে পারো। তো ওর ইন্টারভিউ আমি আছে এটাই ইউটিউবে, তোমার দেখে নিতে হবে। এটাই আমি বলছি যে জর্ডন পিলের এই কারণেই মানে যেটা অরিত্র বলছে, আমি এটা দিয়ে শুরু করতে চাইছিলাম। সেটা হচ্ছে ওর আস ছবিটা যারা দেখেছে তারা জানে যে জর্ডন পিল ট্রিটমেন্টটা ওপরে করে দিয়েছে হররের, এবং সেটা ম্যাসিভ ভাবে ওয়ার্ক করে যাচ্ছে। তারপরে কিন্তু ছবিতে যে গল্পের আর্কের মধ্যে যে সেই সময়কার পলিটিশিয়ানরা কি করেছিল মানুষের সাথে, ওই যে লেয়ারিংটা ওটা তার নিচে আছে, তারপর ওটা ওয়ার্ক করছে। কিন্তু যদি প্রথমে হররের লেয়ারিংটা ওয়ার্ক না করে, তাহলে বিষয়টা কখনোই মানে জিনিসটা কাজেই আসবে না। এবার একইভাবে রিসেন্টলি ছড়ি 2 বলে একটা কাজ এসেছে, ওখানে যেটা হয়েছে হররের লেয়ারটা না কাজই করেনি, মানে ওটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ফলে ছবিটার মধ্যে একটা হার্ডকোর মেসেজ আছে, কিন্তু যেহেতু স্টেজিং হরর এলিমেন্টস গুলো কাজ করছে না, ফলে ওই মেসেজটাকে খুব গোদা মনে হচ্ছে। যে কারণে ছবিটা খুবই অ্যাভারেজ একটা ছবি। বড় অ্যাটেম্প্ট, আমি সাগরকে দেখতে বলছিলাম যে অ্যাটেম্পটের জন্য দেখ, ছবিটা ওভারঅলে ভালো হচ্ছে না, ছবিটার মেসেজ ভালো, কিন্তু হরর ট্রিটমেন্টটা তো ওয়ার্ক করতে হবে মিনিমাম একটা জায়গায়, সেটা করছে না। আর অরিত্রর সাথে সেদিনকে পরমদার ওই বিষয়টা যখন হয়েছে, তারপরে কিন্তু মানে প্রচুর ইয়ার্কিও হয়েছে যে পরমদা রেগে রয়েছে, দীপ্তদা ইয়ার্কি করছে, আমরা আস নিয়ে কথা বললাম, আদার্স নিয়ে আমি কথা বললাম, অরিত্রর সাথে পরমদা কথা বললো, এবং তখনও শ্রীজিৎদা বলছে বড়রা একটু বকে যেত কি হয়েছে, এই আলোচনা তো চলতেই থাকবে। মানে ওখানে ওরকম হয়নি যে ঠিক আছে অরিত্র ইন্টারভিউ দিয়ে দিচ্ছি, চলো বেরো, রূপম বসো, তারপর তোমাকে দিচ্ছি, ওরকম ব্যাপারটা হয়নি। মানে এটা চলতেই থাকে, আমি সেটাই বলছি যে এটা ওরকম না, ব্যাপার নয়। ভালো করেছে যে সৃজিত দা সব থেকে ভালো করেছে যে ভাই আমি সাথে পাচ্ছে নেই, আমার কিলবিলের প্রমোশনটা কর ভাই। না চল আমরা রেট্রো ট্রেলার নিয়ে কথা বলি, চল ভাই রেট্রো ট্রেলার নিয়ে আগে আমি কথা বলবো। হ্যাঁ বলো বিকজ বলো। মানে দুজন মানে লেজেন্ডস যাদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি আরো কম বয়সে, তারা একসাথে মানে তারা দুজন একসাথে কাজ করেছে। অ্যালফান্সো পুত্রেন যে প্রেমাম ছবিটা বানিয়েছিল, সে বেসিক্যালি হচ্ছে কার্তিক সুবরাজের এডিটার ছিল যখন কার্তিক সুবরাজ শর্ট ফিল্ম বানাতো। ওদের ওখানে একটা শর্ট ফিল্ম কম্পিটিশন হতো টেলিভিশন। তো অ্যালফান্সো পুত্রেন অ্যাকচুয়ালি এই ট্রেলারটা কেটেছে। তাই জন্য অ্যালফান্সো পুত্রেনের যে প্রথম ছবি নেরাম, সেই নেরামের সাথে কাটস এর প্রচুর মিল আছে, মানে স্টাইলাইজেশনটা, ওর একটা স্টাইল আছে স্পেসিফিক্যালি। তাই জন্য তুমি দেখবে টিজারটা ওয়াজ ভেরি ডিফারেন্ট, টিজারটা কিন্তু খুব ইমোশনাল দিক করছিল। আর এই ট্রেলারটা ইজ আ ভেরি মানে হিউমারাস টেকটাই পাল্টে গেছে। আর ডেফিনেটলি কার্তিক সুবরাজ আলফান্সো পুত্রেন একসাথে কাজ করছে। ওর মানে তুমি যদি, আমি জানি না তোমরা দেখেছো কিনা, ওর যে মানে যে ট্রেলার লঞ্চের যে এটা হয়েছে, ইভেন্টটা হয়েছে, সেখানে কার্তিক সুবরাজ 13-14 মিনিট ধরে স্পিচ দিয়ে যখন আলফান্সোর ব্যাপারেও বলেছে, তো ওটা আমার খুব ভালো লাগছিল। দুজন বন্ধু একসাথে কাজ করছে। আর প্রেজেন্টেশন ভাই মানে সুপার, মানে এইভাবে হাসছে, জয়রাম হাসছে, আর সেই অনুযায়ী একটা করে করে মিউজিক আসছে আর টাইটেলটা আসছে। তারপরে জজু জর্জ হাসছে, ঠিক আছে। তারপরে প্রকাশ রাজের একটা ডায়লগ কি 3 বার করে রিপিট করে আছে, ও গালে মারছে এইভাবে, আর একটা ডায়লগ রিপিট করে আছে। ওই পুরো জিনিসটা যে প্রেজেন্টেশনটা পুরো ওয়াইল্ড একটা, মানে দারুণ দারুণ প্রেজেন্টেশনটা দুর্দান্ত আর কি। এবং না তুমি বুঝতে পারবে না যে ছবিটা থেকে আমি টোনটা কি এক্সপেক্ট করবো।
টিজার তোমাকে বলছে খুব ইমোশনাল একটা টোন, এটা আবার তোমাকে বলছে কমেডি টোন, আবার অ্যাকশনও আছে, ঠিক আছে। আবার ও দেখবে একটা হাত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুষি মারে, ওকে একটা সুপার পাওয়ার টাইপের দিয়েছে, ওকে আবার দা ওয়ান বলা হচ্ছে সেই ম্যাট্রিক্স এর নিওর মতো। তো ব্যাপারটা যে কি হচ্ছে তুমি বুঝতেই পারবে না এক্স্যাক্টলি। এবং আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে কার্তিকের ক্ষেত্রে, মানে এটা আমি সিনেমার বাইরে বেরিয়ে বলছি, কোনো ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন চায় না। একটা ইন্টারভিউ দেখবে, এই চলচ্চিত্র টক্স বলে একটা চ্যানেল আছে না, খুব ভালো, দেখবে ওরা ভিডিও বানায়, ওরা ইন্টারভিউ করে, ওখানে কার্তিক এসেছিল। তো কার্তিক যেটা জানে না বলে দিচ্ছে হ্যাঁ আমি জানি না, মানে এরকম কোনো প্রিটেনশন নেই যে আমি প্রচুর ওয়ার্ল্ড সিনেমা দেখেছি। ও বলছে যে আমি রজনীকান্তের সিনেমা দেখেছি, আমি ভারতী রাজার সিনেমা, আমি মানিরত্নমের সিনেমা, সেগুলোই আমাকে, বা রাম গোপাল বর্মার সিনেমা, সেগুলো আমাকে প্রাইমারি আমার সোর্স অফ ইন্সপিরেশন, বাট আমি ইউরোপিয়ান ছবি অত বেশি দেখিনি, ও বলে দিচ্ছে। তো প্রিটেনশন নেই। আর আরেকটা দেখবে কথা, যেটা জিগার থান্ডার ডাবল এক্স এর অ্যাকচুয়ালি ট্যাগলাইনও ছিল, যেটা ও এবারে ট্রেলার লঞ্চেও বললো, যে ইউ ক্যান নেভার চুজ আর্ট, আর্ট চুজেস ইউ। ঠিক আছে, আর্ট উইল চুজ ইউ, তোমার থ্রু দিয়ে বেরোবে, তোমাকে আলাদা করে দেখাতে হবে না যে আমি এটা করছি ওটা করছি, ওটা তো ও তোমার মধ্যে দিয়ে রাস্তা বার করে নেবে। সো ওটা আমার খুব অনেস্টি মনে, মানে ছবিগুলোর মধ্যে না প্রচন্ড অনেস্টি দেখতে পাওয়া যায়, ওই জন্য কমিউনিকেট হয় খুব ভালো করে, কোনো কেতা নেই, আলাদা করে কোনো কেতা নেই। এই যে স্টাইলটা দিয়েছে, এটা কিন্তু ছবির ডিমান্ড করছে বলে দিয়েছে, এরকম নয় যে আমি এটা কেটেছি এটা আর গিয়ে দেখছো তুমি পুরো ম্যাড় ছবি হয়েছে, সেটা কিন্তু করবে না, ছবিও ইকুয়ালি আর কি মস্তি হবে আর কি। তো সেই জন্য তো আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার রেট্রো ট্রেলার। তবে হিন্দি ডাবিং প্রচন্ড বাজে, অ্যাকচুয়ালি অনেকে না কমেন্ট করছে যে খুব বাজে ট্রেলার হয়েছে দাদা তুমি ভালো, আমি বলছি কি হলো, তারপর দেখলাম যে হিন্দি ডাবিং দেখেছে তারা, হিন্দি ডাবিং জঘন্য হয়েছে, কারণ এআই ইউজ করে করেছে, ওটা খুব বাজে হয়েছে। আপনারা ওটা দেখবেন, আপনারা তামিল ট্রেলার উইথ সাবটাইটেলস দেখুন, ওটা পুরো মস্তি পাবেন। যাই হোক, তোমরা বলো এবার। বলো বন্ধু বলো। না, যেটা মনে হয় সেটা হচ্ছে যে হিন্দি ট্রেলারটা, মানে এই ট্রেলারটা না খুব বেশি একটা মানে ডাবিং এর সমস্যা হওয়ার ট্রেলার নয়। হিন্দির লোকেদের সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে কি, যে আমরা এরকম ভাবে তো কথাগুলো শুনি না না, কারণ এইখানে ট্রেলারটার মধ্যে দেখবে এটা কিন্তু ডায়ালগ হেভি ট্রেলার নয়, ট্রেলারটা পুরোটা রিদমে, একটা রিদম বানিয়েছে, মেট্রো নামে কেটেছে, এবং এরকম কেটেছে ট্রেলারটা জাস্ট দারুণ, মানে এডিটিং এরকম একটা প্যাচ মস্তি, ওই যে জায়গাটা বলছে হি 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 হি, ওটাকে যেভাবে করেছে না, সব কটা দেখবে একই রকম, সেম সেম ডিউরেশন, এবং যখন হচ্ছে কথা রিপিট হচ্ছে, যে যা মানে मैं ये करता हूँ दिमाग फोड़ देता हूँ इसलिए इसका फोड़ दिया, ওই কথাটা 3 বার আসবে সূর্যার, এবং ওর সাথে সিকোয়েন্স গুলো কেটেছে ভাই, কি সিন। এবং যখন সূর্যা একদম শুরুতে গগলস পরে প্রথম 10 সেকেন্ডে রয়েছে যে হরিণের বিরিয়ানি তৈরি, চলো খেলা শুরু করো, মালটা যা লুকস যা লাগছে, যখন হলুদ জ্যাকেটটা পরে বাইক চালিয়ে আসছে, আর যখন ব্ল্যাক পরে আসছে, আমার সেরা লেগেছে সূর্যাকে। সূর্যাকে এত সুন্দর দেখতে, কিন্তু ওকে এরকম ভাবে না প্রেজেন্ট করে না কেউ। রোলেক্সে দেখলাম, দেখে লোকে পাগলা হয়ে গেল, এখানে দেখে আমি ফুল মস্তি পেয়ে গেছি, ভাই কি লাগছে দেখতে। আমি চাই না ছবিটা বক্স অফিসে কি করবে, তবে আমার এইটুকু মনে হয় এই ছবিটা দেখতে গেলে যারা হচ্ছে সিনেমার ফ্যান, তারা হেভি মস্তি পাবে। আমি যখন জিগার থান্ডার ডাবল এক্স দেখেছি, আমি জানি না লোকের কি হয়েছে, ওই সিনটায় যখন রেকর্ড করতে করতে এজে সূর্যা কাঁদছে, ওই সিনটা এতটাই ইম্প্যাক্ট ফেলে যে আমাদেরও চোখ ভিজে যায়, আমরাও কেঁদে ফেলি। ওই সিনটা এমন একটা সিন, কিন্তু গোটা ছবিটা তুমি বলো এন্টারটেনমেন্ট ভ্যালু কোনো জায়গায় কম আছে? ছবিটার ফার্স্ট হাফে যা জিনিসপত্র হয়, হাসতে হাসতে লুটোপুটি খেয়ে যাবে, এবং ছবিটা ওই নোটে গিয়ে শেষ হয়। আমি খালি চাই না এই ছবিটা পেটটা হোক, আমি চাই না পেটটা, ছবিটা আমার মনে হয় কার্তিক সুব্রাজ, পেটটা হবে না। হ্যাঁ, পেটটাও সব থেকে দুর্বল ছবি। ইভেন আমার ওর মাহান, যেটা নিয়ে লোকে খুব ক্রিটিসাইজ করে, মাহান আমার হেভি লাগে, এবং হচ্ছে ওর জাগামে থান্দিরাম, যেটা হচ্ছে ধানুষকে নিয়ে করেছিল, সেই ছবিটারও কিছু কিছু জায়গা কিন্তু ফুল মস্তি। সেই ছবিটা রাখিটা গানটায় যা নাচ, মানে আমার এই গানটার মধ্যেও ওই যে দেখবে যখন মিউজিকটা ওঠে, ওই রাখিটার মতো ভাইবস রয়েছে, চরম লাগছে। তো আমি ট্রেলারটা ফুল মস্তি পেয়েছি, আমার মনে হয় ছবিটা ভালো কিছু হবে, এবং সূর্যা ছবিটা ফাটিয়ে কাজ করবে। ছবিটা কেমন কি বক্স অফিসে নাম্বার আমি জানি না, তবে ছবিটা ভালো হবে। না দেখো, রেট্রো রেট্রো ট্রেলার নিয়ে তোমরা ডিটেলসে আলোচনা করে দিয়েছো, আমার নতুন করে কিছু বলবার নেই, কিন্তু আমি এটাই বলবো যে কিন্তু এখন মানে গোপটা কিন্তু সূর্যার মতো রয়েছে, কিন্তু রেট্রোতে কিন্তু এরকমই গোপ রেখেছে সূর্য এখানে। আমি এটা অনেকদিন ধরেই আমি এরকম দাড়ি কাটলে আমার এরকমই থাকে, গোফটা আমি রাখি আর কি। যাই হোক, আমি রেট্রো ট্রেলার নিয়ে তোমরা যা বলার বলেই দিয়েছে পুরো ডিটেলসে, এবং রেট্রো ট্রেলারটা দেখে একটা কি হয় যে একটা মস্তি পাওয়া যায়, একটা কমিক নেচার দিয়েছে, যেটা কথা অরিত্রদা বলছিল, একটা মস্তি রয়েছে ট্রেলারটার মধ্যে। কিন্তু ছবিটা ধরো কার্তিক সুব্রাজ এই ছবির পরিচালক আমি জানি না,
সেক্ষেত্রে এই ট্রেলারটাকে আমি কিভাবে রিসিভ করবো বা এই ট্রেলারটাকে আমি কতটা ভালো ভালো রেট করবো সেটার বিষয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। কারণ এই ট্রেলারটার মধ্যে একটা কাটার ক্ষেত্রে বা সাউন্ডের যেরকম ইউজ সেগুলোর মধ্যে মজা রয়েছে ঠিক, কিন্তু আফটার না ছবিটা কি হবে সেটা সম্পর্কে আমি খুব ক্লিয়ার আইডিয়া রেড ট্রেলার দেখে আমি অ্যাকচুয়ালি কনফিউজ রয়েছি বেশি পরিষ্কার হওয়ার থেকে। তবে আমার যেটা মনে হচ্ছে যে টিজার ওয়াজ সামথিং এলস। ওই যে ঘাটের মধ্যে সুরিয়া এবং পূজা হেগড়ে বসে রয়েছে এবং সেখানে পূজা হেগড়ে চুপচাপ দেখছে সুরিয়াকে এবং সুরিয়া সেখানে বলছে যে গুন্ডাগিরি এবং এসব আমি ওই যে পার্টিকুলার জায়গাটা, এবং তারপর বারের মধ্যে খানিকটা পিকি ব্লাইন্ডার্স এর মতন টমি শেলবির মতন বসে রয়েছে সুরিয়া এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিকিং করছে। ওটা বা তার আগে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল যেখানে কাইন্ড অফ একটা ডেরার থেকে আর কি সুরিয়া বেরোচ্ছে এবং তারপরে আমরা একটা সমুদ্রের দৃশ্য দেখতে পাচ্ছি, সেটাও যে স্ট্যান্ডার্ডের ছিল। আমার মনে হচ্ছে যে এখানে এটা একটা অন্য টেক আর কি, যে এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ একটা নেওয়া হয়েছে এবং সেটাও ভালো, সেটার মধ্যে একটা মজা আছে। কিন্তু আমি জানি না একটা তামিল ফিল্ম মেকারদের পক্ষে সম্ভব তুমি এইটা যদি বাংলা ছবির একটা ট্রেলার হয় এরকম যদি সেটাকে কাটা হয় এবং সেটা যদি এরকম কোনো একজন স্টারের হয় যার বক্স অফিসে রেপুটেশন লাস্ট কয়েক বছর যাবত ভালো নয়, আমি জানি না সেটা অডিয়েন্স কিভাবে নেবে, হলে যাওয়ার কথা তারা ভাববে কিনা। এত এক্সপেরিমেন্টাল ট্রেলার আমি কোনোদিন দেখিনি বোধহয়, হ্যাঁ আমি কোনোদিনই দেখিনি। বাংলা কেন, হিন্দিতেও নয়, হিন্দিতেও অ্যাকসেপ্টেড হবে না এই ট্রেলারটা, ইম্পসিবল। এটা মেন, তুমি তাই জন্য দেখবে অনেক অডিয়েন্সের কিন্তু রিয়াকশন এরকম যে আমরা বুঝতে পারছি না, আমাদের ভালো লাগেনি। তো এটা একমাত্র তামিল সিনেমা বা মালায়ালাম সিনেমার পক্ষেই পসিবল যে এটা করা, বিকজ দ্য অডিয়েন্স ম্যাচুরিটি লেভেল ইজ অন দ্যাট। না দেখো, এটা একটা ডিসকাশনেরও বিষয় যে এরকম ট্রেলার কাটা। দেখো ট্রেলারটা একটা হয়েছে সেটা দেখতে আমাদের ভালো লাগছে সেটা একরকম, আর একটা হচ্ছে যে মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে এটা ঠিক কিনা। যে ধরে নাও যারা সবাই তো সিনেফাইল নয়, এবার এই ট্রেলারটা পুরো স্পেশালি ডিজাইন ফর সিনেফাইল। এবার সেটা ডেফিনেটলি প্রচুর তামিল দর্শক এরকম রয়েছে যারা সে অর্থে সিনেফাইল নয়, এবার তারা এই ছবিটা দেখতে যাওয়ার কথা ভাববে কি, সেইটাও একটা কিন্তু প্রশ্ন। এই ট্রেলারটা যেরকম হয়েছে ছবিটা কি হবে, গল্প কি, এক বন্ধ হয়ে যাচ্ছে। তামিলনাড়ু স্টেটটাই সিনেফাইল, ঠিক আছে তো, স্টেটটাই সিনেফাইল কোনো না কোনো লেভেল। আমি এটা জানতে পারছি না। আর কেরালা যাও, তুমি যদি কেরালা যাও ওরা আরো লেভেল, নেক্সট লেভেলের সিনেফাইল। কেরালাতে একজন কোনো আই থিঙ্ক, আমার এখন মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি হয়তো কিমকি ডুকি হবে। কিমকি ডুক তো খুব অত নোন ফিল্ম মেকার নন, তো উনি কেরালাতে যে ফেস্টিভ্যাল হয় ওখানে এসেছিলেন, ফিল্ম ফেস্টিভ্যাল। ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে রাস্তায় ঘুরছিলেন, 1000 লোক চলে এসছে। কিমকি ডুক কলকাতার রাস্তায় ঘুরলে 1000 লোক তাকে চিনতেই পারবে না, চেনে না তাকে। ওখানে তাকে চেনে, ওই ক্রাউড এসে গেছে তাকে, তার তার ছবিটা দেখেছে, তার নামটা জানে, তবেই তো চোপাটা চেনে। এবং তুমি যদি দেখো কেরালার গ্রামে গ্রামে গ্রামে, হ্যাঁ, লোকের নাম কি জানো? ফেলিনি, বার্গম্যান, গোডার্ড নামটা ওখানে খুব কমন। তার ফ্রেঞ্চ সিনেমা ওইখানে গ্রামে পৌঁছেছে, আমাদের মফস্বলে গ্রামে পৌঁছেছে, আমাদের এখানকার নিজেরই আর্টি ছবি পৌঁছায়নি, ওদের ওখানে পৌঁছেছে। ওদের ওখানে সিনেমার যে কি লিটারেসি, এটা তুমি তুমি বাইরে থেকে বুঝতে পারো আনটিল ইউ গো দেয়ার এন্ড মিট পিপল, ঠিক আছে? তুমি যখনই যাবে তুমি দেখবে দ্য এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট। ওখানে ওরা অনেক কিছু করতে পারে। আর ওখানে কি বলতো, যেই ছবির ওয়ার্ড অফ মাউথ বেরোবে না, তখন সব অডিয়েন্স দেখতে যাবে, বাচ্চাও দেখতে, বুড়োও দেখছে, ফ্যামিলি অডিয়েন্সও দেখছে, সবাই দেখছে। আর ওদের প্রেডিসেসররা কারা? সূর্যার প্রেডিসেসর কি? কামাল হাসান। এবার সেও তো চিরকাল এক্সপেরিমেন্ট করেছে, গুনা করছে, নায়াকান করছে। ওদের তো অডিয়েন্সকে ওইভাবে ম্যাপই করা আছে মাথার মধ্যে যে এক্সপেরিমেন্টের মধ্যেও ভালো ছবি হয়। আর কি বলতো, অডিয়েন্স উন্নত হলে, একটা ইন্ডাস্ট্রি পারফর্ম করতে থাকলে, বক্স অফিসের একটা সিকিউরিটি থাকলে, তখন ফিল্ম মেকাররা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে। এই ট্রেলারটা একটা প্রডিউসার তো অ্যালাউ তো করেছে যে ভাই ঠিক আছে ভাই করো, গো আহেড। এইটা ভাই প্রডিউসার, এই ছবির প্রডিউসার তো সূর্যা নিজে। ও সূর্যা ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানতাম, ভুলে গেছি। সূর্যা তাহলে ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে, সূর্যা ঠিক আছে। যখন একজন অভিনেতা নিজে প্রডিউসার হয় তখন তবু তুমি তামিলনাড়ুতে, আমি অবশ্যই বেঙ্গলের কথা বলছি না, তামিলনাড়ু হিন্দিতে তুমি এগুলো তবু দেখতে পেতে পারো। না, আর তুমি জানো কার্তিক ট্রেলার লঞ্চে বলছে যে যখন প্রথম ন্যারেশন দিয়েছে তখন কার্তিক, ওদের তো একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচ থাকে, তো তখন সূর্যা ক্যারেক্টারটা আরেকটু অ্যাম্প আপ ছিল। তো সূর্যা যখন শুনে বলছে যে এই ক্যারেক্টারটা কিন্তু আরেকটু সাটেল ডিমান্ড করে, তো ওই মাস মোমেন্টস গুলো আরেকটু কেটে দাও, মেক ইট মোর রিয়েল।
হুম কার্তিক বলছে যে এইটা আমার এত ভালো লেগেছে, আমি আজ অব্দি এই এই রেসপন্স দেখিনি। লোকে চায় কি যে আমি মাসি হিরো, আমার হুম কামব্যাক হুম দরকার, সো লেট ইট মেক ইট মোর মাসি। সেখানে সূর্যা বলছে হুম টোন ইট ডাউন, আই ওয়ান্ট টু প্লে দ্য ক্যারেক্টার, ডোন্ট আমার স্টারডমটাকে মাথায় রেখে মাসি বানিও না। হুম এই জিনিসটা কেরিয়ারের এই সময় যেখানে সূর্যার কিন্তু হলে ছবি চলছে না, হুম ইটি হুম চলেনি, গাঙ্গুবার ডিজাস্টার হয়েছে, সেইখানেও হুম কিন্তু তার ডিসিশনটা এরকম। এক সেকেন্ড ওই তো দা, কি হয়েছে মা? আরে ভাই আমি কাজ করছি, একটু বাদে আসছি। এটা রাখবে, হ্যাঁ এটা রাখবে। বলো বলো। ওটাই বলছি, মানে ওদের ওখানে ওদের সাথে আমাদের মানে মেন্টালিটিটাই ম্যাচ করে না, মেকিং এর বলো অডিয়েন্স বলো, ইটস আ টু ওয়ে থিং, রাইট? মানে মেকার হুম অডিয়েন্স দুটোরই যে যে তালমেলটা ওখানে হয় ক্রিয়েটিভ, সেটা এখানে নেই। বম্বেতেও হুম নেই, হিন্দি সিনেমারও নেই, মানে আমি খালি বাংলা বলছি না, হিন্দিরও নেই। না আমি আমি দেখো, আমি ট্রেলারটা দেখে আমি প্রচন্ড অবাক হয়েছি। এবং কর্ণজিৎ, আমরা জিগার থানা ডবল এক্স এর হিউজ হিউজ ফ্যান। মানে আমরা প্রচুরবার দেখেছি সিনেমাটা, এবং যে কারণে রেট্রো দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না। আমি ট্রেলারটা সঙ্গে সঙ্গে কয়েককে ফোন করে যে ভাই তুমি ট্রেলারটা দেখো, ট্রেলারটা কি বানিয়েছে খালি দেখো। এবং টিজারটা দেখে আমার দুজন বন্ধু রয়েছে যারা সে অর্থে যে মানে সিনেমা দেখতে যায় সেরকম ব্যাপারও নয়, কার্তিক সুব্বরাজকে চেনে খুব ভালোভাবে সেরকম ব্যাপারও নয়, বা জিগার থানা ডবল এক্স এর দেখেছে তাও নয়। তারা টিজার দেখে ওই ওই পূজা হেগড়ের ওই ওই ঘাটে বসে ওই দৃশ্যটা দেখে তারা ঠিক করে গেছে এই ছবিটা হলে দেখতে যাবে। ওটা যে আসলে কি যেটা লেভেলে ইম্প্যাক্ট রাখতে পেরেছে অডিয়েন্সের উপরে, কারণ ওটা খুব রিয়েল একটা মোমেন্ট। আমি জানি না ওটা কিভাবে ক্যাপচার করে, সবসময় কিন্তু পারফরমেন্স হয় না, মানে আহ, মানে ওর ম্যাজিকটা কিন্তু সবসময় হয় না, যেটা ওই পার্টিকুলার সিনটাতে ঘটে গেছে আর কি। টিজারটা যেরকম ভাবে পূজাকে রেখেছে, দেখবি হচ্ছে রুক্মিণী বসন্ত ওই এই ছবিটা করলো না, আরে সপ্তাহ এ বি সাগর করে আছে। হুম সপ্ত হুম সাকারাতে ছিল, এই ছবিটায় যেরকম ভাবে রুক্মিণী বসন্তকে প্রেজেন্ট করেছিল, ওটা না ম্যাক্সিমাম ছেলেদের ভীষণ ভালো লাগে। যে এত হুম মানে genuine একটা ক্যারেক্টার মনে হয় আমাদের, দারুণ লাগে চরিত্রটাকে। এবার এখানে যেরকম ভাবে পূজা হেগড়েকে দেখতে লাগছে, খুব সাধারণ খুব স্বাভাবিক, এবং আমি আগেও বলেছি ম্যাক্সিমাম ছেলেরা না এরকম মেয়েদের প্রেমে বেশি পড়ে, এরকম মেয়েদের বেশি তার ভালো লাগে, যাদের খুব স্বাভাবিক মনে হয়, খুব সুন্দর, মানে সেটা না খুব মানে লাউড নয় বিষয়টা, মানে ওখানেও খুব সার্টিলিটি রয়েছে, একটু টোন ডাউন করা হয়েছে, ওটা ছেলেদের বেশি ভালো লাগে। তো ওটা না ওই ইনোসেন্সটা ছিল পূজা হেগড়ের মধ্যে, কারণ পূজা হেগড়েকে আমরা লাস্ট 3-4 বছর যেরকম ভাবে দেখেছি আমাদের খুব বিরক্ত লাগে, এবং পূজা হেগড়েকে পুরো যেন বের করেছে, অন্য একটা জোনে পাঠিয়েছে, যে কারণে আমাদের কাছে ওটা খুব অন্যরকম, যে পূজাকে আমরা এরকম ভাবে দেখিনি। যাই হোক, আর না রেট্রো না, খুব আরো ভালো। একটা ব্যাপার কার্তিক, আমি তোমাকে বলছি। হ্যাঁ পূজা হেগড়ের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, কার্তিক সুব্বারাজ ওকে যখন ফোন করেছে বলছি ইউ কাম মিট মি উইদাউট মেকআপ, উইদাউট হেয়ার ইউ মিট মি, মানে আমি ক্যারেক্টারটা ওইভাবেই ভাবছি। এবার তুমি দেখো সূর্যার অবস্থা খারাপ চলছে, চাইলে কমার্শিয়াল পারপাস যদি হতো পূজা হেগড়েকে জীবনে কাস্ট করতো না, কারণ পূজা হেগড়েরও লাস্ট 3-4 বছর ধরে যে ছবির মধ্যে থাকছে সেই ছবি ডিজাস্টার হচ্ছে, ঠিক আছে? তো ওর কি উচিত ছিল যে একটা কোনো যে সেফ হিরোইন তামিলে এখন যে চলছে, ধরো সাই পল্লবী হ্যান ত্যান, এদেরকে রেখে দিতে পারতো, সামান্থা হুম হুম করতেই পারতো, করেনি হুম কিন্তু। তুমি দেখেছো জিগার থান্ডা ডাবল এক্স এর হিরোইনটাকে দেখেছো? কমার্শিয়াল পারপাস নিয়ে ভাবাই নয়, গল্পটাকে প্রায়োরিটি দিয়ে কর। তো এই ছোট ছোট ডিসিশনেই না মানে ডিরেক্টরের ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যায়। আমি যে বললাম অনেস্টি, এইটা হচ্ছে অনেস্টি। না দেখো, আমি বিশ্বাস করি জিগার থান্ডা ডবল এক্স এর মতন সিনেমা কার্তিক সুব্রাজ নিজেই আবার বানাতে পারবে কিনা আমার মানে, মানে এটা অসম্ভব একটা সিনেমা হয়ে গেছে, ওরকম তুমি পিৎজা কমার্শিয়াল দেখোনি না? অ্যাপ্রোচ, তুমি পিৎজা ওরকম দেখোনি না? মাস। কোনটা বলছো? পিৎজা পিৎজা প্লিজ যেটা প্লিজ। কার্তিকের প্রথম ছবি। যেটা বিজয় সেতুপতির সঙ্গে হরর ছবিটা? হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা আমার, ওই ছবিটা আমি দেখেছি, কিন্তু এই মুহূর্তে আমার ওই ছবিটার সম্পর্কে খুব ডিটেলসে মনে নেই। এবং আমি যখন অ্যাকচুয়ালি পিৎজা দেখেছি তখন আমাকে অরিত্রদা পিৎজা দেখতে বলেছিল অ্যাকচুয়ালি, আচ্ছা, অরিত্রদাই বোধহয় বলেছিল পিৎজা দেখতে। আমি যখন পিৎজা দেখেছি না, তখন আমি তোমাকে অনেস্টলি বলছি, আমি পিৎজা দেখে আমি যে মানে সেই লেভেলের হাইটা পেয়েছি, আমি জানি না সেটা কেন। আমার ক্ষেত্রে পিৎজা আমি জানি পাবলিক খুব রেট করে, অরিত্রদা তো ভীষণ ভীষণ রেট করে, কিন্তু আমি পিৎজার ক্ষেত্রে অতটা মানে, আমার জিগা থানা ডবল এক্স হচ্ছে মানে, বা মাহান আমার খুব ভালো লেগেছে। মাহান রূপমদার সঙ্গে একমত, মাহানে কিন্তু দেখবে তুমি পাবলিক রিভিউ খুব একটা ভালো না, মানে মানুষ যে খুব পছন্দ করে ছবিটাকে তা না, কিন্তু মাহান অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে, চিয়ান বিক্রমের পারফরমেন্স দারুণ ছিল। এবং এই যেটা আমি বলছিলাম জিগার থানা ডবল এক্স কে নিয়ে, ওরকম একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ, তার সঙ্গে সঙ্গে ওরকম একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, আবার ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্ট, মানে ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টের সঙ্গে মাস জিনিসটা তো যাই না, মানে সেটা কিভাবে যে ওটাকে মানে এক জায়গায় করেছে কার্তিক সুব্রাজ, হ্যাটস অফ টু হিম। এবং আশা করছি মেট্রো ভালো ডিরেকশনটাও হবে। তো খুব ভালো। ওর ওর খালি বাজেলে খারাপ লেগেছিল হচ্ছে আমার পেটটা,
আর খারাপ লেগেছিল হচ্ছে বোধহয় ইয়েটা জাগামে থান্দিরামটা, মানে ওটাও খারাপই লেগেছিল আর কি, বাদ বাকি সবাই না, ভালোই আমার লেগেছে। পেটটা তুমি দেখবে আমার পেটটা 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 পুরোটাই ফ্যান সার্ভিস, কিন্তু পেটটা সেকেন্ড হাফেও কিন্তু কার্তিকের নিজস্ব টাচ আছে কিন্তু। যেখানে একটা মরা একটা 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 লোক মারা যায়, সেখানে একটা শ্রাদ্ধ বাড়ির একটা সিকুয়েন্স আছে, রজনীকান্ত নাচতে নাচতে গিয়ে গেটটাকে বন্ধ করে দিয়ে একটা বন্দুক নেয়, ওই সিনটা দেখো খালি, স্টেজিংটা। না, হ্যাঁ, অরিত্র যেটা বলছো সেটা দেখবে সেই স্টাইলাইজেশনটা জাগামে থান্ডিরামের মধ্যেও রয়েছে, হ্যাঁ, মানে সেটা রয়েছে, কিন্তু জাগামে থান্ডিরামের প্রবলেমটা হচ্ছে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে নয়, সেকেন্ড হাফে একটুখানি অফ ট্র্যাক চলে যায় গল্পটা। তখন আর কি মানে যাই হোক। যেটা বলে না যে হাই অন স্টাইলাইজেশন নট অন সাবস্টেন্স, হ্যাঁ। সেই বিষয়টা কি জাগামে থান্ডিরামের ক্ষেত্রে হয়ে গেছে। চলো যাই হোক, চলো, আর আজকের মধ্যে কিছু টপিক বাকি আছে কি? আর বোধহয় কিছু বাকি নেই, হয়ে গেছে সব কভার, সব একটা একটা করে আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, আপনারা দেখে জানাবেন আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে আমরা বলি না, কিন্তু আপনারাও করেন না, করে দিন, 10,000 করে দিন, ঠিক আছে? আজকে অডিয়েন্স বলবে 1.5 ঘন্টার ভিডিও 60 crore, এত বড় ভিডিও লোকে আশাই করেনি যে 1 ঘন্টার ভিডিও বানাতে বললে বানায় না, 1.5 ঘন্টার ভিডিও বানিয়ে মাথা মাথা খারাপ হয়ে যাবে অডিয়েন্স যে ভাই এরা আসে না আজকে 1.5 ঘন্টা। আমরা আজকে আপনাদের জন্য জান লুটিয়ে দিয়েছি, সকাল 9টার সময় উঠে আমরা ভিডিও বানাচ্ছি, এখন 10:44 বাজে। এরপর আমি জানি না কোন পোর্শন কি কাটাকাটি হবে, তো আপাতত রেকর্ডিং 1 ঘন্টা 34 মিনিট পার করে গেছে। আমরা ব্যাপকভাবে আজকে আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করলাম। এবার 3-4 জন অডিয়েন্স লিখবে যে তোমাদের আলোচনাটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। দেখুন, ভিডিওর শুরুতে এবং শেষে কিন্তু আমরা এই ছ্যাবলামিগুলো ঘুরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যখন নর্মাল লাইফে আলোচনা করি সেখানেও সিরিয়াস আলোচনাই হয়, সেখানেও ক্যাচটা খুব কমই হয়। তো যাই হোক, আপনারা আজকের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর এই সাবস্ক্রাইব করার কথা আমরা 1.5 ঘন্টায় এসে বলছি। কি হবে কি হবে? না না না, পরের দিনকে না আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, আগে ওটা দিয়ে শুরু করবো, তারপর আমরা অন্য টপিকে যাব। আমি বলি কি, আমরা একটা রেকর্ড করি ভিডিও, ঠিক আছে? সাবস্ক্রাইব হ্যাঁ। করুন সাবস্ক্রাইব করুন, যে কোনো ভিডিও মাঝখানে ঢুকিয়ে দেবো, ওটা 10 সেকেন্ড পর ঢুকিয়ে দেবো, মানে লোকে সাবস্ক্রাইব লোকে পুরো মস্তি হবে পুরো ভিডিও দেখার সময়। যাই হোক, চলো, আপনারা দেখুন। চলো। আর সাগর নীলের এই নতুন লুকটা কেমন হয়েছে? শ্রীমতী ট্রেলারটা কেমন লেগেছে গো? শ্রীমান কোনটা? শ্রীমতী ট্রেলারটা কেমন লেগেছে? শ্রীমান ভার্সেস শ্রীমতী ট্রেলারটা? ওই ছবিটা ওই ছবিটার যে রাইটার সে একজন ইউটিউবার, এবার তাকে আমি চিনি। এবার না না না, সেই সেই জন্য না, ইউটিউবার আমি জেনুইনলি জিজ্ঞেস করছি, মানে মেটা গুলো ওয়ার্ক করেছে, মেটা ডায়লগস গুলো ভালো লেগেছে? ওগুলোই সবচেয়ে ভালো হয়েছে, ওগুলোই সবচেয়ে ভালো হয়েছে। কালকে অর্পণকেও বললাম। তো আর শিলাজিতের গানটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে যে আগের দুটো গানের থেকেও এই গানটা মানে আর কি নেক্সট লেভেলে কিছু হতে চলেছে। এই গানটা কবে আসছে, কবে এখানে রিভিল করে দাও। সিলেক্টে গানটা আসছে খুব শীঘ্রই, তার আগে অঞ্জনদার একটা গান আছে, ওটা শুনো, ওটাও ভালো। ওই গানটা আমার পুরো মেটা, ওই গানটা মেটাই। আচ্ছা আচ্ছা গানটাই আচ্ছা। মেটা। অডিয়েন্স আমি তো আপনারা দেখলাম, যেমন মানে মানুষজনেরও খুব ভালো লাগছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার। না, কালকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখলাম অনেক শেয়ারস হয়েছে আর কি ওই পার্টিকুলার পোর্শনটা, দেখা যাক এবার। ওই জায়গাটার না, মধ্যে আমি একটা মেনশন করেছি, হয়তো তো ফেসবুকে দেখেছো কি? আমি একটা মেনশন করেছিলাম তোমাকে আচ্ছা, ওই না পার্টিকুলার দেখিনি। সিনটা নিয়ে। ও দেখো, আচ্ছা, রিসেন্টলি একজন বুড়ো বিয়ে করলেন না, তাকে নিয়ে ওই ও। লাইনটা দিয়ে জুড়ে একটা মিম বানানো হয়েছে। তাই নাকি? না না, যিনি বিয়ে করলেন তার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালো কাজই না, করেছেন এই বয়সে। আমি একটা কথা বলবো, এই হ্যাঁ। যিনি বিয়ে করলেন, যিনি পলিটিশিয়ান, তাকে নিয়ে অনেক খিল্লি করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় মানে তিনি না খুব ভালো কাজ করেছেন। তার কারণ একদম। হচ্ছে উনি কিন্তু চাইলেই, এই বয়সে চাইলেই না, অন্যান্য যারা পলিটিশিয়ানরা রয়েছে, যারা যেরকম ধরনের, মানে আমি কাউকে সাপোর্ট করে কাউকে ইয়ে করছি না, যেটা করেছেন যে উনি ওনার বয়সে কাউকে বিয়ে করেছেন, ঠিক আছে, খুব ভালো কাজ করেছেন। যেরকম নোংরামি আমাদের এখানে হয়, ওই বলে কচি আমার দেখে তো খুব ভালো লেগেছে actually। আমার সত্যি খুব ভালো লেগেছে, জিনিসটা ভালো করেছে ভাই। অ্যাডাল্ট মানুষ ভালোবেসে হ্যাঁ। বিয়ে করেছে, তাদের মানুষের কি প্রবলেম, আমি তো এটাই বুঝতে পারছি না। এটা না, নিয়ে প্রবলেম আছে কি কারণ? আমার তো মনে হচ্ছে সবার ভালোই লাগছে বিষয়টা। না, প্রচুর কিছু এটা লোকে নিয়ে তো খিল্লি করছিল, ক্রিটিসাইজও করছিল প্রথমে, দেখছিলাম। তাই কি? আমি খেয়াল করিনি। আর আমার মনে হয় এটা আমাদের গল্পর সঙ্গে মানে কি মিলে যাচ্ছে স্ক্রিপ্টটা। আমি জানি না, আমি নিশ্চিত নই। একজন বলছিল, আমার এক বন্ধু হেমন্ত, যে বোধহয় জগিং করতে গিয়ে দেখা হয়েছিল এরকম কিছু একটা কোথায় গল্প আছে ওনাদের দুজন। মর্নিং ওয়াক ও, করতে গিয়ে, ওটা morning walk। সত্যি? ও আচ্ছা, তাহলে তো এটা আমাদের গল্প। তোমরা কি কেউ দেখোনি নাকি? না, তোমরা কেউ দেখোনি না? না, ওইটা জগিং করতে গিয়ে
অপাদি এবং আমরা শাশ্বত বাবু দেখা আমরা হয়। আমরা এখন বিশ্বনাথ স্টেজে আছি, এটা আমাদের গল্পের নামটা শুনলাম, এবার দেখতে যাবো। ও, আচ্ছা আচ্ছা। না না না, ও ভালো কথা। ইয়েতে তোমার শ্রীমান ভার্সেস শ্রীমতী ট্রেলারে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা প্রেমী মনে হচ্ছে ইয়ের ক্যারেক্টারটা, তাই কি অরিত্রদা? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আগে করেছি, আমাদের ছবিটা লাস্ট ইয়ার শুট করা। আমার লোকে আবার কেউ বলতে না শুরু করে না। অনেকে বোঝে না, অনেকে বলে ও কিল বিল দেখে করেছো বুঝি, কিল বিল দেখে করলে বুঝি। আমাদেরটা আগে হয়ে গেছে, ছবি 20 দিনের গ্যাপে মুক্তি পাচ্ছে। দুটোতেই পরমদা চট্টোপাধ্যায় আর মানে বিশ্বনাথ বসু রয়েছে একসাথে, ওদেরই পেয়ারিং, মানে এক কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, ওরা দুজনে, আমার তো মনে হচ্ছে, তুমি এখন তো কনফার্মেশন দেবে না আমি জানি না, আমার যেটা মনে হচ্ছে ওরা দুজনে মিলে আর কি মিঠুনদার জীবনটাকে আর কি সুন্দর করবার চেষ্টা করবে আর কি। একটা মানে যেরকম আর কি আমরা সৌরভ দাসকে যে ধরনের আর কি করতে দেখেছি বুমেরাঙে, সেরকম একটা অ্যাপ্রোচ হয়তো ওদের ওদের দেখতে পেতে পারি, এরকম আমার ট্রেলার থেকে মনে হয়েছে। এবার দেখা যাক। দেখো এই ধরনের ছবিতে তো প্লট লেভেলে তুমি কিছু লুকিয়ে রাখছো ওরকম তো নয়, এটা ইটস মোর অফ যে মোমেন্টস গুলো কিরকম হচ্ছে, ড্রামাটা কিরকম হচ্ছে, কমেডিটা কিরকম হচ্ছে, তো মানে এখানে লুকিয়ে রাখার মতো কিছুই নেই। ঠিক আছে, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অডিয়েন্সের, আমি কয়েকটা কমেন্ট দেখলাম, অডিয়েন্সের ধারণা যে অরিত্র আমাকে আর সাগরনীলকে কয়েক হাজার টাকা দিয়েছে সব মানে ট্রেলার কেমন কি লেগেছে সেটা জানানোর জন্য। আমি বলছি আপনাদের ভুল ধারণা, অরিত্র আমাদেরকে ডলার দিয়েছে, তারপরেই না কয়েক হাজার ডলার দিয়েছে, তাই জন্য ভালো বলছেন, এমনি ভালো বলতাম। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করুন, শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে, সেটা দেখুন। আর পয়লা মে দেখছেন ডলার দিয়েছি বলে কি সুন্দর প্রমোশন করে দিচ্ছে দুজন ভোরবেলা। আরো প্রমোশন করে দিচ্ছি, এর পরের দিন আমি ভাবছি শ্রীমান ভার্সেস শ্রীমতীর গানেই নাচবো। তুমি ভাই পাঠিয়ে দিও চেকটা পরে। অঞ্জনদার গানটা কিরকম হয়েছে আমি জানি না, আমি ট্রেলারে শিলাদার গানটা ব্যাপক হয়েছে, আমি ওই গানটা শোনার জন্য প্রচন্ড অপেক্ষা করছি। এতবার করে বলতে হবে না, এবার ভাই বেরো ক্যারেক্টার থেকে। কি তোমরা খুব বাজে দিকে সবকিছুকে নিয়ে যাও। আমি অ্যাকচুয়ালি শিলাজিতের গানটা আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে। মানে ট্রেলার দেখো বিটস অ্যান্ড পিসেসে শোনা যাচ্ছে, একটা গান শোনার আনন্দ তো ট্রেলার দেখে পাওয়া যায় না অ্যাকচুয়ালি। গানটাকে পুরোটা আর কি ড্রপ হতে হবে। শিলাদার গায়কির মধ্যে একটা মজা রয়েছে, মানে সেটা এই গানটার ক্ষেত্রে নয়, সবসময়। তবে এই গানটার মধ্যে কিন্তু একটা মানে আমি বলবো যে মানে দেখা যায়, গানটা শুনে ঠিক আছে, গানটা শুনে আলোচনা হবে। চলো ঠিক আছে, আমরা এখানে চলো টাটা। চলো টাটা।